আজকের যে আলোচনার বিষয় নাগরিক সমাজ এবং সুশাসন, ভবিষ্যৎ ভাবনা এবং ভবিষ্যৎ পথরেখা, বর্তমান ভাবনা এবং ভবিষ্যৎ পথরেখা। তো বর্তমানটা বলতে গেলে পিছনের দিকে একটু তাকাতে হয়, যেমন হানিফ বলেছেন যে বাংলাদেশে নাগরিক সমাজের যে পথ চলাটা দীর্ঘদিনের। আসলে বাংলাদেশের স্বাধীনতার পরে যে রাষ্ট্রর রিহ্যাবিলিটেশন কার্যক্রম শুরু হয়েছিল, কারণ আমরা তো ঐতিহাসিকভাবে স্বাধীনতার পরে একটা যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পেয়েছিলাম এবং সামাজিক অবস্থাও দুর্বল ছিল। তো সেই অবস্থা থেকে পুনর্জাগরণের জন্য কিন্তু এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলা তারাই কিন্তু এগিয়ে এসেছিল। আজকের যে ব্র্যাক কিংবা আরও এরকম এনজিও যারা কাজ করছেন এখন, তারা এগিয়ে এসেছিলেন যে মানুষের ত্রাণ সরবরাহ এবং তাদেরকে ঘর বাড়ি তৈরি করা, তাদেরকে আসলে ঠিকমতো সেটেল ডাউন করা, এগুলার ক্ষেত্রে সাহায্য করার জন্য। এবং তারপরে তাদের কার্যক্রম আমরা দেখেছি যে সেগুলো বিস্তৃত হয়েছে সামাজিক বিভিন্ন খাতে, এবং সেটা শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, তারপরে নারীদের জন্য ঋণ কর্মসূচি, নারীদের ক্ষমতায়ন ইত্যাদির ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। তো সেটা আমাদের 50 বছরের উপরের ইতিহাস। তারপরে অনেক বিবর্তন হয়েছে। বিবর্তনের মধ্যে এই সংখ্যা এবং বিভিন্ন ধরনের আসলে নাগরিক প্রতিষ্ঠান জন্ম নিয়েছে। সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কোনো সংস্থাগুলো, তারা সংগঠনগুলো তারা সচেতনতা বৃদ্ধি, কিংবা কোনো সংগঠনগুলো মাঠ পর্যায়ে কাজের মাধ্যমে তারা যেমন শিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা ক্রেডিট, মাইক্রো ক্রেডিট নারীদের জন্য ইত্যাদি যে অপারেশনাল একটি ইন্টারভেনশন করে তারা কার্যক্রম চালাচ্ছে। আর কিছু যেমন একসাথে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটা তাদের নাগরিকদের একটা ভয়েস তৈরি করার জন্য, ভয়েসটাকে শক্তিশালী করার জন্য তারা কাজ করছে। তো বাংলাদেশ সবসময়ই আসলে এই যে নাগরিক সমাজ এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনদের কার্যক্রমের ক্ষেত্রে একটা অগ্রগণ্য ভূমিকা পালন করেছে অন্যান্য দেশের তুলনায় সারা পৃথিবীতেই। এবং আমরা দেখেছি যে সেটার বিস্তৃতি যেমন হয়েছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু একটা এই ফয়সাল বলেছেন যে সেটার একটা সংকোচন, মানে সিভিক স্পেসের দিক থেকে, অর্থাৎ নাগরিকদের জন্য যে জায়গাটা বলার এবং প্রকাশ করার এবং কাজ করার জায়গাটা, সেটাও কিন্তু সংকুচিত হতেও আমরা দেখেছি। বিশেষ করে এটা গত 15 বছরে তো এটা আরও অনেক বেশি সংকুচিত হয়ে গেছে। এবং সেটা সংকোচনের যে মাধ্যমগুলো, সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের, এক এক সংগঠনকে এক একভাবে সেই সংকোচন করা হয়েছে। কোনোটাকে সরাসরি ভয়ভীতি দেখিয়ে, কোনোটাকে সরাসরি বন্ধ করে দিয়ে, এবং কোনোগুলোকে বিভিন্ন তাদের রেগুলেটরি যে মেকানিজম আছে সেই মেকানিজমগুলোকে ব্যবহার করে সেটা দীর্ঘসূত্রিতার মাধ্যমে সেটাকে বিভিন্নভাবে নিরুৎসাহিত করার প্রচেষ্টা দেখানো হয়েছে। আমরা একটা সেন্টার ফর পলিসি ডায়ালগ, নাগরিক সমাজেরই প্রতিষ্ঠান, আমরা বলি সিভিল সোসাইটি অর্গানাইজেশন, তার অধীনে একটা থিঙ্ক ট্যাঙ্ক। এবং এই আমাদের থিঙ্ক ট্যাঙ্কের কাজ সেটা হচ্ছে যে অর্থনীতি ক্ষেত্রে আমরা কাজ করি, এবং অর্থনৈতিক ক্ষেত্রে কাজ করতে যে অবশ্যই সেটা অনেকাংশেই একটা ক্রস কাটিং ইস্যু রাজনৈতিক বিষয়ের সাথে। আপনি যদি অর্থনৈতিক বিষয়গুলোকে রাজনৈতিক কাঠামোর মধ্যে না দেখেন, তাহলে কিন্তু সেই অর্থনৈতিক মূল সমস্যাটা বোঝা যাবে না। এবং সেটা করতে যে আমরা এখানে সুশাসনের যে ঘাটতি কীভাবে হয়েছে, কিংবা ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটির যে ঘাটতি ছিল, সেইগুলো অর্থনৈতিক উন্নয়নকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে, এবং তার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের যে সুফলগুলো সেইগুলো বন্টন হওয়ার ক্ষেত্রে কী ধরনের সমস্যা, এবং সেগুলো যে সুষম বন্টন না হয়ে অসম বন্টন হয়েছে, এবং বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিয়ে সমাজে আরও বেশি বৈষম্য সৃষ্টি করেছে, সেইগুলাকে কিন্তু তুলে ধরেছি। আমাদের দেশের যে সংস্কৃতি, রাজনৈতিক দলগুলো আসলে আত্মসমালোচনা কোনোটাই পছন্দ করেন না। এবং কিন্তু সিভিল সোসাইটির একটা কাজ হচ্ছে, নাগরিক সমাজের কাজ হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিংবা নীতিমালার ক্ষেত্রে, অর্থনৈতিক সামাজিক
ইত্যাদি নীতিমালার ক্ষেত্রে যে সমস্ত গ্যাপগুলো সেগুলোকে স্ক্রুটিনাইজ করা, সেগুলোর দুর্বলতাগুলো, সবলতা দুর্বলতা দুটোই তুলে ধরা। সেটা সবলতাগুলি তুলে ধরলে খুব ভালো, কিন্তু দুর্বলতা তুলে ধরলে সেটা ভালো না। তো সেই জন্যই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে। এবং যারা এই সবলতা তুলে ধরার ক্ষেত্রে গুণগান গেয়েছেন তাদের ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে যে তাদের কোনো সমস্যা হয়নি। এবং আমরা অতীতের গত 15 বছর দেখেছি ওই ধরনের সংগঠনের একটা প্রলিফারেশন হয়েছে, অনেক সংগঠন ওই রকম দাঁড়িয়ে গেছে, তারাও চিন্তক প্রতিষ্ঠান, তারাও নাগরিক সমাজের প্রতিনিধি। কিন্তু আসলে নাগরিক সমাজের কাজ কিন্তু সেটা না যে সরকারের সুরে সুরে গান গাইতে হবে, সেটা কিন্তু নাগরিক সমাজের কাজ না। তাহলে তো আর আপনার সেখানে তো তাদের একটা গোষ্ঠী রয়েছে, তারা সেখানে মন্ত্রী মিনিস্টাররা থাকে, তারা নিজেদের সফলতা তুলে ধরবেন। কিন্তু নাগরিক সমাজের কাজগুলো হচ্ছে যে পিটফলগুলি তুলে ধরা এই জন্য তাদেরকে ডিফেম করা না, কিন্তু আমাদের আসলে রিসেপটিভ পাওয়ারটাই কিংবা গ্রহণ করার, সমালোচনা গ্রহণ করার মতো মানসিক জোর সেটা কিন্তু নাই, কিংবা মানসিক যে একটা ব্যাপ্তি সেটা জেনারেসিটি সেটা কিন্তু নাই। এখন আমরা গত এই 30 বছর ধরে যেভাবে পথ পার হয়ে এসেছি, অনেক চড়াই উতরাই পেরিয়ে, সেটার একটা অন্যতম কারণ হচ্ছে যে আপনাকে এই অ্যালায়েন্স গড়ে তোলা, অর্থাৎ সমমনা সংগঠনদের সাথে সম বিষয়ক যে একই ধরনের বিষয় যারা কাজ করে তাদের সাথে একসাথে কাজ করা, এটা নিজেদেরকে একটা স্ট্রং ফুটিংয়ে দাঁড়াতে সাহায্য করে, শক্তিশালী ভয়েস শক্তিশালী করার ক্ষেত্রে। এটি একটি দ্বিতীয় এবং খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে নিজেদের ক্রেডিবিলিটি রাখা, অর্থাৎ নিজেরাও আমরা যখন রাষ্ট্রের কিংবা নীতি নির্ধারকদের ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, গভর্নেন্সের কথা বলবো, তখন নিজেদের প্রতিষ্ঠানের গভর্নেন্স কিংবা ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি যদি রক্ষা করতে না পারি, তাহলে তো সৎসাহসটা থাকবে না। এবং তখন আর অত উচ্চ কণ্ঠে রাষ্ট্রের নীতিমালার সমালোচনা করা যাবে না, নীতিমালাগুলির কোনটা ভালো কোনটা খারাপ সেটা দুর্বলতাগুলি তুলে ধরা যাবে না। তো সেই ব্যাপারে কিন্তু একটা খুবই সচেতন থাকতে হবে। এবং আমরা দেখেছি যে সমস্ত প্রতিষ্ঠান এই ধরনের ক্রেডিবিলিটি হারিয়ে ফেলে, তারা কিন্তু জোর গলায় কথা বলতে পারে না এবং সমাজে তাদের গ্রহণযোগ্যতা আসলে আস্তে আস্তে শেষ হয়ে যায়। সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন আমরা বিশেষ করে অর্থনীতির গবেষণা করতে যেয়ে যখন একটা ধরেন কোনো একটা সংখ্যা নিয়ে কথা বলি কিংবা কোনো একটা নীতিমালার কথা বলি, তখন সেইটার পিছনে যথেষ্ট পরিমাণে গবেষণা এবং যথেষ্ট পরিমাণে সঠিক তথ্য দিয়ে যদি রিগোরাস একটা শক্তিশালী বিশ্লেষণ যদি না থাকে, তাহলে কিন্তু কারো কাছেই সেটা গ্রহণযোগ্য হয় না, সেটার জন্য সমালোচনা শুনতে হবে। এবং যেটা বললাম যে নিজের ক্রেডিবিলিটিটাও হারিয়ে যায়, এটি একটি বিষয়। তো এগুলো আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কোনো বিষয় রয়েছে যেগুলো নিয়ে কাজগুলো ইউনিভার্সাল, সেগুলো আবার রাষ্ট্রের জন্য, নীতি নির্ধারকদের জন্য কোনো একটা সমস্যা হয় না। সুতরাং এই ধরনের অনেক ডাইনামিক্সের মধ্যে কাজ করতে হয়, অনেক ধরনের দুর্বলতা। কিন্তু আমার মনে হয় যে গত 50 বছরে নাগরিক সমাজ বুঝতে পেরেছে যে বিভিন্ন জটিল কিংবা ডিফিকাল্ট কঠিন সময়ে কিভাবে ন্যাভিগেট করতে হয়, যে কিভাবে এগোতে হয় নিজেদের অবস্থানকে এবং নিজেদের সুনামটাকে বজায় রেখে। এবং সামনের দিকে এটা আরও বেশি আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন হয়তো আমরা দেখছি যে একটা পরিবেশ কিছুটা অনুকূলে এসেছে, কিন্তু এটাই যে সবসময় থাকবে এরকম সেটা তো না। এবং সেই প্রেক্ষিতে এই প্রস্তুতিটা থাকতে হবে। কারণ আমি মনে করি যে নাগরিক সমাজের যে কণ্ঠটা, সেটা ছাড়া আসলে কোনো সমাজ এগোতে পারে না। এবং কোনো একটা কনস্ট্রাকটিভ আলোচনা জন্য কিন্তু নাগরিক সমাজের সাথেই মিলেই কাজ করতে হবে। এবং যেই সমাজে যত বেশি মত, যত বেশি রেকমেন্ডেশন কিংবা সুপারিশ থাকে, যত বেশি আলাপ আলোচনা হয়, সেই সমাজ তত বেশি ভাইব্রেন্ট, তত বেশি সচল এবং তত বেশি আমার মনে হয় তত বেশি প্রগতিশীল, প্রগতির জন্য এবং ভালো কিছুর জন্য এগিয়ে যেতে পারে। আমার পূর্ববর্তী বক্তারা নাগরিক সমাজের ভূমিকা সম্পর্কে বলে গেছেন এবং সেখানে আমরা স্পষ্টই দেখতে পেয়েছি যে আমাদের স্বাধীনতা উত্তর বাংলাদেশে এদেশের উন্নয়ন, দেশকে রিকনস্ট্রাকশনে আমাদের এনজিও বা সিভিল সোসাইটির একটি বিরাট ভূমিকা ছিল। এবং এই ভূমিকাটা রাখতে যে তাদের বিশেষ করে তারা স্বাস্থ্য, শিক্ষা কার্যক্রমে, নিউট্রিশন, বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে।
এবং পরবর্তীতে 90-এর আন্দোলনের পরে যে জিনিসটা আমাদের সুশীল সমাজ বা নাগরিক সমাজের মধ্যে আসছে সেটি হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, এগুলি নিয়ে কাজ করার একটা বিশেষ ব্যবস্থা। এই কাজগুলি করতে যে জিনিসগুলি আমরা সবসময় আমরা দেখতে পেয়েছি যে প্রথমে আমাদের দেশে একসময় বলা হতো বাংলাদেশকে যে এনজিওরা খুব ভাইব্রেন্ট, এবং এইটার আমার একটা অভিজ্ঞতাও আছে যে আমার অনেকগুলি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করার, এখানে সরকারের এই যে ডেলিগেশন ছিল সেখানে বিভিন্ন সরকার তারা কিন্তু এনজিওদেরকে তারা অন্তর্ভুক্ত করেছে, এবং সেখানে আমরা বিভিন্ন দেশ থেকে শুনতে পেয়েছি যে বাংলাদেশ এনজিওদেরকে বিশেষভাবে সুশীল সমাজকে সম্পৃক্ত করে কাজ করে। কিন্তু ধীরে ধীরে দেখতে পেয়েছি যে আসলে এই অবস্থানটা বিশেষভাবে সংকুচিত হয়ে যাচ্ছে। যতই সুশীল সমাজ বা নাগরিক সমাজ একটি মানবাধিকার, সুশাসন নিয়ে কথা বলতে যায় তখনই তাদেরকে বিশেষভাবে তারা বিভিন্ন অবস্থার শিকার হয়ে যায়, বৈষম্যের শিকার হয়ে যায়। সরকারের অনেক কাজ, অনেক উদ্যোগ আছে যেটি সরকার তাদের প্রথাগত যে পলিসি তার বাইরে যে করতে পারে না, যেখানে নাগরিক সমাজ বিশেষ উদ্যোগ নিয়ে সে কাজগুলি নতুন কোনো কাজের তারা করতে পারে, এবং সেই সাথে সাথে নাগরিক সমাজ একটা ওয়াচডগ ভূমিকা পালন করতে পারে। এবং সেইটা পালন করতে যেই আমাদের পূর্ববর্তী বক্তাদের কাছে শুনেছি যে তারা কিভাবে তারা বিভিন্ন নাজুক অবস্থার শিকার তারা হয়েছে। তো সুতরাং এইসব ক্ষেত্রে আমি বলবো যে ধীরে ধীরে আস্তে আমাদের দেশে বিশেষ করে 2007-08 সালের পর থেকে সিভিল সোসাইটি অর্গানাইজেশন কার্যক্রমগুলি সংকুচিত হয়ে আসছে, এবং সেই সাথে শুধু সরকারের যে বৈষম্যমূলক আচরণ বলবো না, সেই সাথে আরেকটা বলবো যে আমাদের নাগরিক সমাজ বিশেষভাবে ডোনার ডিপেন্ডেন্ট। তারা ডোনাররা যে কাজগুলি করে, কখনো তাদের পভার্টি এভিয়েশন, কখনো ক্লাইমেট চেঞ্জ, কখনো সুশাসন, কখনো স্ট্রেংথেনিং অফ লোকাল গভর্নমেন্ট, এগুলি নিয়ে তারা বিভিন্ন সময় কাজ করে, এবং সেই সাথে সাথে নাগরিক সমাজও সেগুলির সাথে তারা সম্পৃক্ত হয়ে যায়। সেই কারণে আমাদের নাগরিক সমাজরাও একটা বিশেষভাবে অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকে বাংলাদেশের যে অবস্থার পরিবর্তন হয়েছে, সেই ক্ষেত্রে আমরা একটা যেন আমাদের নাগরিক সমাজ বিশেষভাবে ভূমিকা রাখতে পারে, তারা যেন শুধু এই ডোনার ডিপেন্ডেন্ট না হয়ে যায়। আমরা কিন্তু দেখেছি আমাদের স্বাধীনতা পূর্ববর্তী সময় আমাদের দেশের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডে শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেক ধনী ব্যক্তিরা সাহায্য করেছে, কিন্তু স্বাধীনতা পরবর্তীতে আমরা যেন বেশিরভাগই হয় সরকার অথবা ডোনারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। আমরা যে নিজেদের উদ্যোগে যে কিছু করতে পারি সেই কথাটা আমরা ভুলে যেতে বসেছি। সুতরাং আমি বলবো আমাদের এই ভবিষ্যৎ পথরেখাতে যেন আমরা এখানে শুধু ডোনার বা সরকারের সাথে সাথে আমরা যারা যে অবস্থায় আছি আমরা যেন এই ধরনের কাজগুলিকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারি। আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের জনগোষ্ঠীর বিশাল অংশ হচ্ছে এদেশের যুব সমাজ, শিশুরা, এবং তাদের কথার জন্য আমরা চিন্তা করি। আমরা আমাদের পূর্ববর্তী দুটি সরকারকে দেখেছি এই শিশুদের জন্য, যুবকদের জন্য, ছাত্রদের জন্য এমন কোনো ব্যবস্থা তারা করেন নাই যাদেরকে সম্পৃক্ত করতে পারে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে। সুতরাং আজকে আমি এশিয়া ফাউন্ডেশনকে বলবো তাদের এই 70 বছরের এই সেলিব্রেশন এবং বণিক বার্তা, তারা যেন এই মিডিয়ার যে ভূমিকার কথা একটু আগেও আমরা এখানে বলা হয়েছে, তারা যেন এই জিনিসগুলি আমাদের দেশের মানুষের কাছে তুলে ধরতে পারে, এবং এদেশে যেন আমরা যে বিপ্লবের জন্য আমরা আজকে এইখানে এসেছি আমরা যেন সেটা সামনের দিকে নিয়ে যেতে পারি। একটা ভাইব্রেন্ট সিভিল সোসাইটি ছিল না বলে আসলে দেশের এত দুরবস্থার মধ্যে দিয়ে গেছে। আমরা অনেক কম্প্রোমাইজ হয়েছি। আমার আলোচনা থেকে আমি কিছু ইনটেক নিয়েই বলছি, আসলে এর মধ্যে ঘুরে ফিরে এসছে, বারবার রিপিট করার দরকার নেই। সেটা হলো যে ফাহমিদাপা বলেছিলেন যে সরকারের সুরে সুর না মেলানো, বাট আমাদের এখনকার সিভিল সোসাইটি সেটাই করছেন, যে আমরা লেসেনটা নিব সেটা আমরা কি যে খুব নিতে পারছি বলে আমার পার্সোনালি মনে হয় না আর কি। আর মিডিয়ার রোলটাও খুব নেগেটিভ ছিল। সরকারের যত নেগেটিভিটি ছিল, মিডিয়া তার মধ্যে ওয়ান অফ দ্য মেজর স্টেক ছিল, যারা চরমভাবে প্রশ্নবিদ্ধ রোল প্লে করেছে।
সেখানে মিডিয়ার রোলটা কেন এত নেগেটিভ হলো সেটা নিয়ে হয়তো আরও ভিন্ন আলোচনা হতে পারে, বাট এটাও খুব জরুরি আলোচনা করা। যদি আমরা একটা রিয়েলি ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট চাই, একটা ভাইব্রেন্ট সিভিল সোসাইটি চাই, তাহলে মিডিয়া কেন এই ধরনের ব্যর্থ রোল প্লে করছে সেটার একটা প্রপার ডিসেকশন হওয়াটা খুব জরুরি। এটার অনেক ব্যাখ্যা হয়তো দেওয়া যাবে, এই স্বল্প পরিসরে হয়তো সম্ভব না, বাট সেই ব্যর্থতার দায় মিডিয়াকে অবশ্যই নিতে হবে। এর মধ্যেও কিছু মিডিয়া চেষ্টা করেছে, বাট সেটা খুব গৌণ ছিল, সংখ্যার হিসাবে এত নগণ্য ছিল যে যারা সিভিল সোসাইটি ভাইব্রেন্ট ছিলেন তাদের ভয়েসটা মিডিয়া তুলে ধরতে পারেনি সেভাবে। সুতরাং অনেক ব্যর্থতার একটা দায়ভার এই 16 বছরে বা 15 বছর যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন, এটা থেকে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে দূরে রাখতে পারি না। ভবিষ্যতে সিভিল সোসাইটি সেই আকাঙ্ক্ষার জায়গায় যে আবার থাকবে না যে রাষ্ট্র ক্ষমতা কিংবা রাষ্ট্র পরিচালনায় তারা অংশীদার হয়ে উঠবে, সেই জায়গাটা না তৈরি করতে পারলে সিভিল সোসাইটি সবসময় প্রশ্নবিদ্ধ থাকবে, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ইনস্টিটিউশনকে প্রশ্ন করার ক্যাপাসিটি, শক্তিমান ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যদি আমরা প্রশ্ন না করতে পারি, সেই এনভায়রনমেন্ট না করতে পারি, এটা মিডিয়া কিংবা সিভিল সোসাইটির জন্য আমি কোনো ভালো ফিউচার দেখি না। আমি একটু নেগেটিভ ওয়েতে বলছি যে সামনের চ্যালেঞ্জটা আরও ভয়াবহ হবে। হয়তো একটা রেজিম চেঞ্জ হবে, একটা গভর্নমেন্ট আসবে, এই গভর্নমেন্ট যে অথরিটেরিয়ান গভর্নমেন্ট হয়ে উঠবে না তার গ্যারেন্টি কী? তার গ্যারেন্টি হতে পারে যদি ভাইব্রেন্ট মিডিয়া কিংবা সিভিল সোসাইটি সে ধরনের ভাইব্রেন্ট রোল প্লে করতে পারে। সুতরাং একটা দীর্ঘ প্রক্রিয়ার অংশ হিসাবে আমাদের অনেক প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে। শুরু বলতে যা বোঝায়, ইন্ডিভিজুয়ালি সিভিল সোসাইটি বলতে শুধু এনজিওস বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা ডেভেলপমেন্ট পার্টনার না, একজন ব্যক্তিও একটা সিভিল সোসাইটির রিপ্রেজেন্টেটিভ হতে পারেন যদি সে কথাটা বলতে পারেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা একটা খুব টার্নিং পয়েন্টে আছি। আমি খুব হোপফুল হয়ে বলতে পারছি না যে আমরা সেই রোলটা প্লে করতে পারবো যদি আমরা নিজেদের রিয়েলাইজেশনটাকে, নিজেদের ব্যর্থতাটাকে খুব পিন পয়েন্ট না করতে পারি আর কি। গত 100 বছরে পৃথিবীর যে সমস্ত বড় বড় বর্ণবাদ বিষয়ে যে আন্দোলন, মার্কিন যুক্তরাষ্ট্রের 60-এর দশকে যে সিভিল রাইটস বা নাগরিক অধিকার বিষয়ে আন্দোলন, বা আমাদের এখানেও আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা মহাত্মা গান্ধীর কথা জানি, আম্বেদকরের কথা জানি, বা 1971-এর পরও বাংলাদেশ যখন সম্পদে খুবই অপ্রতুল, রাষ্ট্র ঠিক মতো দাঁড়ায়নি, আমরা দেখি যে নাগরিক সমাজ থেকে প্রচুর সংগঠন বেরিয়ে আসে এবং বাংলাদেশকে মোটামুটিভাবে একটা সচল রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে, সেটা শিক্ষা বলি, সেটা স্বাস্থ্য বলি, সব ক্ষেত্রেই তারা একটা অগ্রগণ্য ভূমিকা রাখে। একই সঙ্গে আমাদের এই রাষ্ট্রের যে বিভিন্ন সুশাসন সংক্রান্ত সমস্যা, সংবিধান সংক্রান্ত যে সমস্ত ইস্যুগুলো বিতর্ক আছে, মানবাধিকার বিষয়ে যে সমস্ত সরকার বা রাষ্ট্রের দিক থেকে বারবার লঙ্ঘন হয়েছে, নাগরিক সমাজ সবসময় একটা সোচ্চার ভূমিকা পালন করেছে। এবং এখনও যে আমরা নতুন যে অন্তর্বর্তী সরকার, সেখানে নাগরিক সমাজের দিক থেকে একটা বড় ধরনের আছে যে বাংলাদেশ যদি আজকের যে 53 বছরে বাংলাদেশ যে অগ্রযাত্রা, সেখান থেকে কিছু কিছু জিনিসে বাংলাদেশের একটা প্রস্থান দরকার। একটা হলো মানবাধিকারের জায়গায়, একটা হচ্ছে যে সুশাসনের জায়গায়, একই সঙ্গে নাগরিকদের যে সমস্ত অধিকারগুলো আছে সেগুলোকে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে নাগরিক সমাজ যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসছে, আমার মনে হয় যে আজকের আলোচনায় নাগরিক সমাজ ও সুশাসন, বর্তমান ভাবনা এবং ভবিষ্যৎ রূপরেখা, সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা রিলেভেন্ট একটা আজকের এই আয়োজন। এবং এখানে মূল যে বক্তব্য দিবেন কাজী ফয়সাল বিন সিরাজ, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দি এশিয়া ফাউন্ডেশন, এবং অন্য যারা আছে তারা আলোকপাত করবে। সূচনায় শুধু এটুকুই বলা যে আমার কাছে মনে হয় যে নাগরিক সমাজ আমাদের দেশের প্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এবং মানুষকে তার রাইটগুলো নিয়ে বলা এবং বাংলাদেশকে সামনের দিনে একটা সুনির্দিষ্ট গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। গত 53 বছরে দেখি যে নাগরিক সমাজের একটা বড় অংশ যারা সবসময় মানুষের সঙ্গে থেকেছেন, অধিকারের সঙ্গে থেকেছেন, একটা সময় আবার তারা দেখি যে ফ্যাসিস্টেরও অংশীদার হয়ে যান, অভিজাতের অংশীদার হয়ে যান, অনেক সময় সরকার পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে যান বা আকাঙ্ক্ষা পোষণ করে। সে সমস্ত জায়গাগুলো আসলে নাগরিক সমাজ কীভাবে হ্যান্ডেল করবে এবং নাগরিকের পক্ষে সবসময় থাকা, নাগরিকদের ইস্যুগুলো বলা এবং নাগরিকদের ইস্যুগুলো তৈরি করে রাষ্ট্রের উপরে, সরকারের উপরে অব্যাহত চাপ তৈরি রাখা, আমার কাছে মনে হয় যে এগুলো
এই বিতর্কের মধ্যে সবসময় আমরা থাকব, ভবিষ্যৎ দিনেও থাকব। আজকের আলোচনা থেকে সেখান থেকে হয়তো একটা সুনির্দিষ্ট পথরেখাও হয়তো বের হয়ে যাবে। আমি ধন্যবাদ জানাই আবারও এশিয়া ফাউন্ডেশনকে এই কাজে আমাদেরকে সঙ্গে রাখার জন্য। All I can do is like turn them into questions and see how we can trigger the discussion. So for example, we cannot do but thanks to those lives sacrificed for in the 5th of August. And 5th of August profoundly had a change and profoundly changed our life one way or another in a very positive way. So if we think about that, one way to frame it, for example, would be to, and looking at pre-5th of August, till our independence, since our independence, how have we been relevant in terms of the cause of the country? Have we done enough as a civil society organization? When I say civil society organization, I also mean media, I also mean think tanks. So how have we been relevant to the cause of the country? What are the success stories? So we want to know a lot of stories and also experiences that makes us feel good about being a part of the civil society organization, and how do we make sure that we have learned also to let go of some things from the past. So what are some of the things that we can actually let go now? Especially in a shrinking civic space, we understand that we have all experienced distress, we have experienced pressure, we have experienced quite a lot of ways that made us do things that we are not comfortable with. It's quite possible. So how do we make sure that we also, in a sense, take that into account and look into the look into the future and make sure that we don't repeat some of those things. So what are some of the things that we can let go? And of course, what is emerging? What is really emerging as a new topic, as a new way of deciding how civil society leaders, individual and organization will remain relevant in the future. And a core piece of that from a dialogue like this, I think we should also know how to make civil society organizations resilient. What are the ways we can make sure that we don't have to fall back or we don't have to compromise, even if there's another shrinking civic space coming in the future? So these are most probably the framing question. What happened in the past? How do you see what we should let go? And what is emerging in the future? And how do we make ourselves resilient? So in the last 5 years related to that, we had the South Asia Grant Fund program when resources for quite a lot of civil society organizations have been shrinking. Again, by civil society, I mean media and think tanks too. So in that circumstances, South Asia Grant Fund continued its program for 5 years in 5 countries, Sri Lanka, Bangladesh, Nepal, Bhutan, and Maldives. And we have supported close to 100 CSOs in these 5 countries in a very, very difficult time for all of these countries. I think you cannot name a country that haven't gone through some difficult times in the last 5 years. So they worked on accountability, they worked on transparency, they worked on good governance. So it's not, also we have to make sure that we support more of the right-based CSOs, and also make sure that they at least have some encouragement, some support to continue the precious work that they do. And going forward, actually, that's also the intention of the Asia Foundation, is to work really on the environment that does not allow proliferation of civil society movements or civil society work. What are the barriers? So one is to make sure that we understand what are the risks associated and how we delink those risks from the CSOs so that they can continue what they are passionate about doing. So less fear, more courage, they can bring that on. At the same time, we also have to make sure that if in any case they fall into a big trouble, how do you make sure that there are legal services and other services are available so that they can also come out of that problem? So these are some of the trigger points and questions that I wanted to mention. Hopefully you find it useful. I thank Bonik Barta for allowing us to be partner in this organization. And also I thank you for being here. You could have been anywhere, but you are here, so that means your time and commitment provided to us. We are very, very grateful to that. Thank you very much.
আমি প্রথমত সিভিল সোসাইটি অর্গানাইজেশন এই শব্দটিকে ইংরেজিতে রাখতে চাই, কারণ এটার যে বাংলা প্রতিশব্দগুলো আমরা ব্যবহার করছি, যেমন আমরা কখনো বলছি সিএসওর সাথে এনজিও, বা সিভিল সোসাইটি অর্গানাইজেশনের বাংলা বলছি সুশীল সমাজ কিংবা নাগরিক সমাজ, এই সবগুলো শব্দকে একটার মানে ইন্টারচেঞ্জেবল হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে আমার শুরুতে আপত্তি জানাতে চাই। প্রথমত যে সুশীল সমাজ শব্দটার মধ্যে সুশীল ব্যাপার আছে। সিভিল সোসাইটি অর্গানাইজেশন বাই ডেফিনেশন যদি আমরা বলি খুব হেগেলিয়ান জায়গা থেকে বলি, তাহলে এটা রাষ্ট্রের সাথে পরিষ্কারভাবে একটা দূরত্ব আছে। আবার যদি খুব গ্র্যামশিয়ান জায়গা থেকে দেখি, তাহলে দেখবো যে আসলে সিভিল সোসাইটি একসময় রাষ্ট্রের সাথে মিশে যায়, অর্থাৎ রাষ্ট্রের একটা এক্সটেন্ডেড ভার্সন হিসেবে কাজ করে। ফলে এটাকে সুশীল কিংবা অসুশীল বলবো কিনা এরকম নর্মেটিভ জায়গায় আমি যেতে চাই না। আবার যদি বলি নাগরিক সমাজ, তাহলে নাগরিক সমাজ বললে তার মধ্যে একটা এলিট বায়াস আছে, অর্থাৎ একটা নগর বায়াস আছে, অর্থাৎ সেটার মধ্যে দিয়ে খুব একটা এক্সক্লুশন ঘটে বলে আমার কাছে মনে হয়। ফলে এই শব্দটা যদি বাংলা করতে চাই, তাহলে আমি বলতে চাই যে এটা হচ্ছে জনসমাজ, অর্থাৎ জনসমাজ সমাজের একটা অগ্রবর্তী অংশ, যারা আসলে রাষ্ট্রের বাইরে অবস্থান করে এবং রাষ্ট্রকে ক্রমাগত প্রশ্নের মধ্যে রেখে এগিয়ে নিয়ে যেতে চায় নাগরিকদের পক্ষ থেকে। অর্থাৎ নাগরিক বলতে আমি সিটিজেনশিপ অর্থে, অর্থাৎ বাকি জনমানুষের পক্ষ হয়ে তারা রাজনৈতিক দলের বাইরে থেকে, সরকারের বাইরে থেকে এবং ব্যবসায়িক গোষ্ঠীর বাইরে থেকে তাদের দাবিগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই। এইরকম একটা যে পরিসর, সেটাকে আমি বলতে চাই জনসমাজ। 2023-24 মিলিয়ে 24-এর প্রথম মার্চের পর্যন্ত আমরা একটা গবেষণা কনক্লুড করি, তাতে 42টি সংগঠন সারা দেশ থেকে, তার উপরে একটা গবেষণা আমরা করি। সেই গবেষণা থেকে 4 রকমের এই জনসমাজ সংগঠন পাওয়া যায়, যার একটা হচ্ছে যে যারা কন্টেস্ট করে, অর্থাৎ যারা রাষ্ট্রকে বারবার প্রশ্ন করে এরকম একটা, এবং তার আরেক দিকে আছে যারা কমপ্লাই করে, অর্থাৎ যারা একেবারে রাষ্ট্রের সাথে গলায় গলায় চলে, তারা রাষ্ট্রের একটা এক্সটেন্ডেড ভার্সন হিসেবে কাজ করে। আবার এইটা করতে যেয়ে তাদের কারো আছে খুব অর্গানাইজেশনাল প্রিপেয়ারনেস খুব হাই, ক্যাপাসিটি খুব হাই, আবার কারো আছে লো। এটা দিয়ে যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে যে শাসন ব্যবস্থায় এই জনসমাজ সংগঠনগুলো কীরকম ভূমিকা পালন করতে পারে, আমরা তাদের যে ঐতিহাসিক ভূমিকা আমাদের স্বাধীনতার পর থেকে পালন করেছে সেটা আমরা দেখেছি, স্বাধীনতার পরে যে ভূমিকাগুলো পালন করেছে সেগুলোকে স্বীকার করে নিয়েও বলতে হবে যে এই ক্ষেত্রটা খুবই প্লুরাল, অর্থাৎ এখানে সবাই একই রকমভাবে একই ভূমিকা পালন করে না। এবং দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, গত 15 বছর ধরে দেখেছি এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকেও আমরা অনেকেই দেখেছি যে তারা আসলে এই যে রেজিমটা আজকে চলে গেছে, সেই রেজিমকে টিকিয়ে রাখার জন্য যে বৈধতা দরকার হয়, সেই বৈধতা উৎপাদনে অনেকেই কাজ করেছেন। অনেকের অনেক কর্মসূচি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কাজ করেছে, সাহায্য করেছে। আবার একই সাথে এটাও দেখেছি যে এই রেজিমকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রেও তাদের অনেক কর্মসূচি, অনেক পদক্ষেপ, সেটা নিয়েও তারা অনেকে উপস্থিত ছিলেন। অর্থাৎ এই যে জনসমাজ সংগঠনের যে পরিসর, সেটা সম্পর্কে আমি একেবারে কোনো খুব পবিত্র ধারণা যেমন রাখতে চাই না, সেরকম কোনো শত্রুতামূলক ধারণা রাখতে চাই। এটা একটা খুব অর্গানিক বহুত্ববাদী একটা পরিসর, এবং সেখানে বিভিন্ন সংগঠন বিভিন্ন রকমভাবে রাষ্ট্রের সাথে তার লেনদেন, তার বোঝাপড়া এটা সে হাজির করে, সেটাকে আমাদের কিন্তু অ্যাকনলেজ করতে হবে। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার যে জায়গা, সে আমার বন্ধু হোক, আমার সহকর্মী হোক, সে যখনই রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের জায়গায় গেছে, তাকে প্রশ্নের মুখে যদি আপনি না রাখেন, তাহলে আবারও আপনার কাজ দ্বারা আর একটা ফ্যাসিস্ট রেজিম যে তৈরি হবে না, সেই ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারছি না। এবং সেই সম্ভাবনাটাকে আমি উল্লেখ করে রাখতে চাই যে আপনাদের এই জায়গায় সতর্ক না থাকলে, আবার যদি আপনারা খুব মিলমিশ গলায় গলায় চলে যান, তাহলে কিন্তু আবারও একটা ভয়ঙ্কর জায়গাতে আমাদের সবাইকে পড়তে হতে পারে। আমার যে মৌলিক প্রতিষ্ঠানগুলো আছে, আমার যে আইনের শাসন, অর্থাৎ আমার বিচার বিভাগ, আমার স্থানীয় সরকার, আমার সংসদ, আমার নির্বাচন ব্যবস্থা, এই জায়গাগুলোতে আমাদের রিনিউড অ্যাটেনশন দরকার। অর্থাৎ আমরা যেভাবে বিজনেস অ্যাজ ইউজুয়াল করে আসছিলাম গত 15 বছর বা গত 20 বছর ধরে, সেইভাবে করলে এটা হবে না। আমার এই তরুণ সমাজের, এই শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, তাকে যাচাই করে নিয়ে আমাদেরকে আত্মস্থ করার ব্যাপার আছে, যে তারা কিন্তু একটা ভবিষ্যৎমুখী প্রজন্ম। সেই প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধরতে গেলে আমাদের এতদিনকার যে টিপিক্যাল যে কাজের ধরন, সেই জায়গাতে পরিবর্তন আনতে হবে, কিন্তু কাজের জায়গাটা হচ্ছে এই জায়গাগুলোতে আমাদেরকে ফোকাস করতে হবে। আমরা একই সাথে দেখছি যে নতুন
ইন্টারাকশনের একটা স্পেস হয়ে উঠেছে ডিজিটাল স্পেস। অর্থাৎ আমি মাঠে প্রেস ক্লাবের সামনে যেমন মানববন্ধন করার একটা কাজ নিতে চাই, আবার একই সাথে আমি ডিজিটাল স্পেসে যদি অ্যাবসেন্ট হয়ে যাই এবং ডিজিটাল স্পেসে যদি এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দ্বারা যদি আমি ওভারব্লোন হয়ে যাই, তাহলেও কিন্তু আমার জায়গাটা নড়বড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো সেই জায়গাটায় সতর্ক থাকার দরকার। আমরা অন্তর্ভুক্তিমূলক আমরা একটা সমাজ রাষ্ট্র চাই, কিন্তু এই অন্তর্ভুক্তিমূলক যে বয়ান তৈরি হচ্ছে, সেই বয়ান ইতিমধ্যেই অনেককে অন্তর্ভুক্তির বাইরে ফেলে দিচ্ছে, এক্সক্লুড করে দিচ্ছে। আমরা আমাদের এই দেশে যে আদিবাসী জনগোষ্ঠী আছে, আমাদের যে বিভিন্ন মাইনরিটি, ধর্মীয় অর্থে না, ধর্মীয় জাতি জীবনযাত্রার বিভিন্ন অর্থে যে বিভিন্ন বৈচিত্র্যময় যে জনগোষ্ঠী আছে, তাদের যে অধিকারগুলো, সেগুলো অনেকাংশে চ্যালেঞ্জ হচ্ছে। আজকে এই সময়ে এসে একজন ট্রান্সজেন্ডার মানুষ সে অনেক বেশি চ্যালেঞ্জ হচ্ছে এর আগের সময় থেকে। এখন এই যে অন্তর্ভুক্তির যে ন্যারেটিভ আমরা তৈরি করতে চাচ্ছি, সেই অন্তর্ভুক্তি কি যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক হচ্ছে কিনা, সেই জায়গাটাকেও কিন্তু নজরদারিতে রাখা এই জনসমাজ সংগঠনগুলোর একটা অন্যতম দায়িত্ব। যে আমাদের যে শ্রমজীবী অংশ, অর্থাৎ যে শ্রমিকরা যারা আছে, তাদের অধিকারগুলো আমাদের এই বড় হোটেলে, আমাদের বড় আলোচনা সভাতে তাদের কথাগুলো আসে না। আমাদের এই যে সমস্ত নাগরিক জনসমাজ সংগঠন যেগুলো আছে, তাদের কথা অনেকাংশে ভুলে যান। তো তাদের অধিকারটাকেও আমাদের নতুন করে কাজ করার, ভবিষ্যতে যে কাজ করার জায়গাটা, এবং অবশ্যই সব কিছুর উপরে এখনও আমাদের বাংলাদেশের যে অবস্থাটা আছে, সেখানে নারীদের কথা আবারও বলতে হয় যে তাদের অধিকার, আমি তাদের ক্ষমতায়ন কথাটা বলবো না, আমি বলবো যে তাদের যে অধিকার, সেই অধিকারের জায়গাটা কিন্তু এখনও আমাদের প্রায়োরিটির জায়গাতে থাকা দরকার। অর্থাৎ আমাদের এই জনসমাজ সংগঠনগুলো, তাদের যে কাজ হবে, তাদের যে নতুন কাজ হবে, সেই কাজের জায়গাতে এই নারীদের বিষয়টিকেও খুব অন্যতম প্রাধান্য দিয়ে রাখতে হবে। শেষ করার আগে এটা বলতে চাই যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন, এটা আপনি যেরকম তাত্ত্বিক কাঠামোর মধ্যে থাকেন না কেন, এর পরিচয়টা বিলুপ্ত হয়ে যাবে যদি কিনা আপনি আবারও রাষ্ট্রের সাথে দহরম মহরমে আপনি পৌঁছে যান। তো ওই জায়গাটাতেই সতর্ক থাকতে বলবো, বারবার করে সতর্ক থাকতে বলবো যে নতুন কাজ, নতুন ভূমি, কিন্তু মূল ভূমিকা কিন্তু একই, প্রশ্ন করা, রাষ্ট্রকে প্রশ্ন করা এবং সেভাবে এগিয়ে যাওয়া। নাগরিক সমাজ একটি রাষ্ট্র, একটি সমাজকে যেমন এগিয়ে নিতে সাহায্য করে এবং সুশাসন চর্চায় তারা বাধ্য করতে একটি বড় ধরনের ভূমিকা রাখে, আর রাষ্ট্র সেই সুশাসন চর্চাটা করে। আমাদের বর্তমান যে অবস্থা, তাতে আমাদের নাগরিক সমাজও নেই, সুশাসনও নেই, সব নষ্ট হয়ে গেছে, আমরা নষ্ট করে ফেলেছি। আমরা বলছি নাগরিক সমাজ, বা আমরা বলছি যে আমাদের সিভিল সোসাইটি, যাই বলি না কেন, নাগরিক সমাজের মধ্যে আমাদের কৃষক আছে কিনা আমরা জানি না, একজন রিক্সাওয়ালা আছে কিনা আমি জানি না। আমাদের নাগরিক সমাজের যে কথাটা কিনা আসলো, আমাদের স্যার বললেন যে আসলেই তাই, যে আমাদের জনসমাজ, আমরা যেমন মুক্তিযুদ্ধ করেছি, ওটা একটি জনযুদ্ধ ছিল। এবারের যে অভ্যুত্থান হয়েছে, এটা বলছে যে ছাত্র জনতার অভ্যুত্থান। তা জনগণের অংশগ্রহণটা আসলে খুব দরকার, যেটা আমরা নষ্ট করে ফেলেছি। আপনারা জানেন কিনা জানি না যে আমাদের স্থানীয়ভাবে যে চায়ের দোকান আলাদা হয়ে গেছে, আমাদের মসজিদ আলাদা হয়ে গেছে, ঈদগাহ আলাদা হয়ে গেছে, আমরা নাগরিক সমাজকে ভাগ করে ফেলেছি। আমাদের যে ইতিহাস, সেখানে যদি আমরা দেখি যে আমাদের যে সামাজিক যে পরিবর্তন, একটা স্কুল ওই সমাজের কিছু মানুষ তৈরি করেছে, একটি পাঠশালা, একটি লাইব্রেরি ওই সমাজের কিছু মানুষ তৈরি করেছে, একটি সাংস্কৃতিক সংগঠন ওই সমাজের কিছু মানুষ তৈরি করেছে। তারপরে সেটা আস্তে আস্তে রাষ্ট্রীয় হয়েছে, বা সেটা আস্তে আস্তে সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের যে মোসাহেবি যে নাগরিক সমাজ, সেটাকে বাদ দিয়ে যারা নাগরিকদের কথা বলে, যারা মানুষের কথা বলে, যারা সমাজের কথা বলে, তাদেরকে নিয়ে একটি জনসমাজ সামনের দিকে এগিয়ে নেওয়া। তা আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এই জায়গাটা তৈরি করতে হবে যে আমাদের নাগরিক সমাজকে আলাদা রাখতে হবে, যাদেরকে রাজনৈতিক ট্যাগ দেয়া যাবে না, যাদেরকে ভয়, ভীতি এবং দলীয়করণ করে গণ্ডিবদ্ধ করা যাবে না। আমাদের সাধারণ মানুষের কথা বলার যে অধিকার, সেটা থাকতে হবে। তাহলে আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ পথরেখা, আমরা যে সুন্দর স্বপ্ন চিন্তা করছি, সেই স্বপ্নটা সার্থক করার সুযোগ আসবে। ধন্যবাদ সকলকে। এই ধরনের আলোচনা যদি আরও
4টা 5টা 6টা মাস পরে মানে আগে হতো, তাহলে হয়তো অভ্যুত্থানটার প্রয়োজন হতো না। এই মানুষগুলোর এত এত সুন্দর সুন্দর আইডিয়া এবং নিজেদের এই দাসত্ব থেকে বের হওয়ার একটা প্রবণতা যদি আমরা কিছুদিন আগে দেখতে পেতাম, তাহলে অভ্যুত্থানেরই প্রয়োজন হতো না এবং এতগুলো মানুষের প্রাণ দেওয়ার প্রয়োজন হতো না। এবং আমি মনে করি যে সিভিল সোসাইটির একটা বড় রকমের ব্যর্থতা এবং তার রেজাল্টই হচ্ছে এই 24-এর অভ্যুত্থান। একটা সরকারকে, একটা সিস্টেমকে প্রশ্ন করতে না পারার ব্যর্থতাই হচ্ছে একটা অভ্যুত্থান। আমি ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজন করার জন্য বণিক বার্তা এবং এশিয়া ফাউন্ডেশনকে। আমার মনে হয় যে এই আলোচনাটা যেটা খুবই কম সময়ের, আমাদের যদি এনজিওর কথা বলি, আমি একটা সময় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করতাম। তো সেইখান থেকে আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে আমাদের এনজিও নেগোশিয়েটেরও নাই। মানে আমরা ওই যে আমার পূর্বের একজন বক্তা বলছিলেন যে আমাদের আসলে ফান্ড, আমরা হলো ডোনার ডিপেন্ডেন্ট কাজকর্ম করি। তো ডোনার ডিপেন্ডেন্ট কাজকর্ম করতে যেটা হয় যে আমার যা প্রয়োজন আমরা সেভাবে করে প্রজেক্ট আমরা লিখতে পারি না। আমরা প্রজেক্ট প্রপোজাল লিখি হচ্ছে ডোনার আমাদের কি কি দিবে, কিভাবে করলে আমরা এই গ্র্যান্টটা পাবো, সেইভাবে করে আমরা সবসময় হচ্ছে আমাদের প্রজেক্ট প্রপোজালটা রেডি করি, যাতে হচ্ছে ডোনার কনভিন্স হয়ে আমাদের টাকাটা দেয়। এবং সেইখানে আসলে আমার কি প্রয়োজন, আমার একটা সাতক্ষীরার শ্যামনগরে আমার আসলে কী ধরনের প্রজেক্ট প্রয়োজন, বা তরুণদের জন্য আমার কী ধরনের প্রজেক্ট প্রয়োজন, এইটা আমাদের আসলে আমার মনে হয় এনজিও নেগোশিয়েটরের অভাব আমাদের এই স্ফিয়ারে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এনজিওতে আরেকটা, এনজিও এবং সিভিল সোসাইটি এই স্পিয়ারে তরুণদের যখনই আমরা বিভিন্ন দেখি, সার্কুলার দেখি, আমরা দেখি যে এত বছরের অভিজ্ঞতা, তত বছরের অভিজ্ঞতার জালে আটকিয়ে দিয়ে তরুণদের এখানে একটা বাধা তৈরি করা তরুণদের। এবং আমার আরেকটা বিষয় যে আমার মনে হয় যে এনজিও এবং সিভিল সোসাইটি সেক্টরটা একটা বাবলের মধ্যে ঘুরে ঘুরে কিছু কিছু মানুষই বারবার করে সব জায়গায় আমরা দেখতে থাকি, এবং পৃথিবী গোল আর এই সিভিল সোসাইটিটা আরও গোল। কারণ এখানে যেই মানুষগুলো আছে তারা নিজেদের জায়গা ছাড়তে না চাওয়ার একটা প্রবণতা থাকে, এবং সেখানে তরুণদের অংশগ্রহণের জায়গাটা অনেক স্তীমিত হয়ে যায়। তো এই ব্যাপারে অবশ্যই আমি একটা প্রস্তাব রাখবো যে এই ব্যাপারে যাতে আমরা আরও একটু সচেতন হই, তরুণদের জায়গা করে দেওয়ার ব্যাপারটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে রিসার্চ এবং এই সিভিল সোসাইটি, এই দুইটা কিন্তু আসলে একসাথে কাজ করতে পারে। টিচারদের, শিক্ষকরা, স্টুডেন্টরা রিসার্চ করবে, এবং রিসার্চের ক্ষেত্রেও আমাদের মনে হয় শিক্ষকদেরও আরেকটু যদি ওনারা, এর আগে আমরা দেখেছি যে আমাকে একজন ফোন দিয়ে বলেছে, আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করেছি, একজন স্টুডেন্ট আমার একটা ইন্টারভিউ নিবে সেই রিসার্চে, কিন্তু সে সব কিছু মানে প্ল্যান প্রোগ্রাম করে রিসার্চটা, থিসিসটা তৈরি করার পরে তার শিক্ষক বললেন, কোনো একটা ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়েরই, যে না, এই বিষয় নিয়ে আপনি রিসার্চ করতে পারবেন না। সো আসলে অভ্যুত্থানের পরে আমরা বলছি যে আমাদের রাজনৈতিক পরিবর্তন, আমাদের রাজনৈতিকভাবে আমাদের সচেতন হওয়ার ব্যাপারটা, কিন্তু রাজনৈতিক সচেতনতা তো আসলে সব জায়গা থেকে দরকার, এবং সিভিল সোসাইটিকে সব বিষয়, পলিসি অ্যান্ড এভরিথিং সব জায়গা থেকে আমাদের একটা রাজনৈতিক লেন্সে দেখার একটা সুযোগ এসছে, এবং এই সময়টা যদি আমরা সেই ব্যাপারে ইউটিলাইজ না করি, তাহলে আমার মনে হয় যে আমরা আসলে কখনো সেটা ইউটিলাইজ করতে পারবো কিনা, এটা একটা প্রশ্ন। রাজনৈতিক দলগুলোর ফ্যাসিস্ট হয়ে যাবার পেছনে আসলে সিভিল সোসাইটির অন্যতম বড় ভূমিকা আমরা গত রেজিমগুলোতেই দেখেছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের টোকেনিজম, নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে এই টোকেনিজম থেকে আমাদের বের হতে হবে। নারী প্রতিনিধিত্ব বিভিন্ন জায়গায় সিভিল সোসাইটি এবং আমি যদি এনজিও সেক্টরে বলি যে এত % নারীকে রাখতে হবে, কিন্তু আপনারা আসলে নারীর মানে সুযোগ করা এবং সুযোগ তৈরি করা এবং ডিসেন্ট্রালাইজড করে যে আসলে বিভিন্ন জায়গায় যেই প্রজেক্টগুলো বাস্তবায়ন হয় সেইখানে আসলে কতটা নারীদের সুযোগ করে দিতে পারছেন এবং মানসিকভাবে তাদের আসলে মোটিভেট করে এই জায়গায় আনতে পারছেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং সিভিল সোসাইটিকে আসলে প্রো পিপল হইতে হবে। মানে অর্থ আপনারা যেভাবে করেই দাঁড় করান, এটা যদি আসলে মানুষের জন্য কাজ না করে, এটা যদি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সার্ভ করে, তাহলে এটা আসলে কোনো প্রয়োজন আদতে নাই। ধন্যবাদ সকলকে। বিগত 5 বছরে আমরা যারা এশিয়া ফাউন্ডেশনের পার্টনার, তারা 45টির বেশি প্রকল্প খুব ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছি। আমি যখন কিনোটটা পেলাম,
আমার বক্তব্য বলার পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে আমি কয়েকজনের সাথে একটু কথা বলেছি, কোনোটা সাক্ষাতে, কোনোটা হচ্ছে টেলিফোনে। তো তার কয়েকটা উদাহরণ দিচ্ছি। ঢাকা শহরের একজন প্রতিবন্ধী অটোরিকশা চালক, প্রতিবন্ধী হিসেবে অটোরিকশা চালানোর সুযোগ পাওয়ায় ভালোই চলছিল গত নির্বাচনের আগে। বিগত নির্বাচনে পূর্বেই হঠাৎ করে প্রচুর রিক্সা বেড়ে গেল এবং অনেক অসম প্রতিযোগিতার কারণে আয় কমে গেল। বর্তমান সরকারের সময়ে আরও রিক্সা বেড়েছে, হাইওয়ে বাদ দিয়ে ভিতরে চালাতে হচ্ছে, যার ফলে আয় আরও কমেছে, খরচ দিয়ে নিজের চলা কঠিন। রাজশাহী বিভাগের একজন নির্দলীয় ইউপি চেয়ারম্যান সর্বশেষ নির্বাচনে অংশগ্রহণ করেননি নির্বাচনের ধরনের কারণে। তিনি বলেন, অনিয়মেরও একটা নিয়ম ছিল, এখন কি হচ্ছে। সিলেট বিভাগের একজন নাগরিক প্রতিনিধি, বিভিন্ন স্তর ও পেশার নাগরিক প্রতিনিধি, বিশেষজ্ঞ, শিক্ষক, এনজিও, ছাত্র প্রতিনিধি, গণমাধ্যম ইত্যাদির উদ্যোগে যে রিফর্মের কাজ চলছে আমরা তা সমর্থন করি। আশা করি রাজনৈতিক দলগুলো রিফর্মের উদ্যোগসমূহ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হবে। ঢাকা শহরের একজন হকার ও একজন ছোট ব্যবসায়ী প্রতিদিন মিছিল, মিটিং আর অস্থির পরিবেশের কারণে বেচাকেনা ভালো না হয় আর্থিক অনটনে আসি, দৈনন্দিন চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছি। আমি 5 জনের 5টা স্টেটমেন্ট বলার পর মনে হয় না যে চ্যালেঞ্জগুলো কি ছিল এবং এখনও আসে। তবে আমার একান্তই ব্যক্তিগত মত বা অর্গানাইজেশন হিসেবে আমরা মনে করি গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে যা আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন, সেটা যেমন একটা, তার পাশাপাশি আমরা এনজিওরা এবং আন্তর্জাতিক সংস্থা সহ বহু পক্ষ এই দেশে বৈষম্যের বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে যতখানি না সমর্থ হয়েছি, অধিকার সম্পর্কে সচেতন করতে যতটুকু না সক্ষম হয়েছি, ছাত্রদের এই দুটি শব্দ বৈষম্য এবং অধিকার পুরো দেশবাসীকেই কিন্তু অনেক বেশি সচেতন করতে পেরেছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে লোকাল গভর্নমেন্ট নিয়ে একটা ন্যাশনাল কনভেনশন হয়েছিল গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে। তখন অনেকেই ছিলেন, এখন যারা আসেন কাজ করছেন প্রায় সকলেই আমরা মিলিতভাবে অ্যাডভোকেসি করার ফলে 7 সালে একটা অর্ডিন্যান্স হয়েছিল। 8 সালে সেটা আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে পাস করেছিল। 9 সাল থেকে সেটা কার্যকর হয়েছে। ইতিপূর্বের লোকাল গভর্নমেন্টের ইতিহাসে যা হয়নি তা সম্পূর্ণ একটা কোর্স কমপ্লিট করেছে। সেই অভিজ্ঞতার আলোকে আমরা পরবর্তীতে আবারও অভিজ্ঞতার আলোকে লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম চেঞ্জের চেষ্টা করেছি এবং 2010 সালের পর থেকে আমাদের অভিজ্ঞতাগুলো, কাজের জায়গাগুলো তুলে ধরার প্রেক্ষিতে আমরা এই পর্যন্ত সফল হই। পরিবর্তনটা এই যে সফলতার জায়গাগুলো সৃষ্টি হয়েছে এখন বা সাফল্য লাভের, আমরা লোকাল গভর্নমেন্টের ব্যাপারে আমার মনে আছে যখনই প্রথম ঘোষণা করা হলো বোধহয় আমরাই প্রথম গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম সিডাপ মিলনায়তনে এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় প্রথম একটা আলোচনা তুলেছিলাম, যে আলোচনার মধ্য দিয়ে আমরা লোকাল গভর্নমেন্টের রিফর্মের জায়গাগুলো তুলে ধরে বলেছিলাম কথাবার্তা। তারপরে কমিশন হয়েছে, ইতিমধ্যে কমিশনের সাথেও আমাদের সভা হয়েছে, যোগাযোগ হয়েছে, কথা হচ্ছে। আমরা আশা করি আমরা আবারও মানুষের মতামতের সংগ্রহ করব এবং কমিশনের কাছে এই বিষয়গুলি আমরা তুলে ধরব। খাদ্য আমাদের মৌলিক অধিকার এবং আমাদের এই মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য সরকারের এ পর্যন্ত একমাত্র বড় কর্মসূচি হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, তার পাশাপাশি কিছু কিছু বিশেষ প্রকল্প। খাদ্যের ব্যাখ্যা এখানে দেওয়ার দরকার আছে বলে মনে হয় না। এই পরিস্থিতি করোনার সময় থেকে দিন দিন আরও নাজুক হচ্ছে, দেশ পিছিয়ে পড়ছে এবং মানুষ খুব চ্যালেঞ্জের সম্মুখে। এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে এই যে আমরা যদি আশেপাশের দেশে দেখি, ভারতে খাদ্য অধিকার আইন আছে, নেপালে হয়েছে খাদ্য সার্বভৌমত্ব আইন, পাকিস্তানে এক ধরনের পলিসি আছে এবং শ্রীলঙ্কায়ও খাদ্য অধিকারের একটা আইন আছে। তাহলে বাংলাদেশে কেন নয়? আমরা পারিনি এই পর্যন্ত পলিসি মেকারদের কাছ থেকে ইতিপূর্বে কোনো কিছু করতে। মনে করি যে আমাদের
দেশেও এখন এই পরিবেশ সৃষ্টি হয়েছে যাতে আমরা খাদ্য অধিকার আইনটা করতে পারি। আমরা যখন পলিসি অ্যাডভোকেসি এবং মাঠ পর্যায়ে কাজ করতে যাই, দুইটা গ্যাপ চোখে পড়েছে আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে যে সোশ্যাল সেফটি নেট নিয়ে যত রিসার্চ বাংলাদেশে হয়েছে আর কোনোটাতে হয়নি, কিন্তু অ্যাক্টিভিজম কিন্তু সেই অনুযায়ী হয়নি মাঠ পর্যায়ে। এই গ্যাপটা মেটানো যায় কি না, যে সোশ্যাল এই রিসার্চের পাশাপাশি কি বলে আপনার অ্যাক্টিভিজমটা বাড়ানো। রোল অফ মিডিয়া, মিডিয়া আমাদের পক্ষে, কিন্তু মিডিয়ায় বড় বড় দু চারটি কাজের অনেক বেশি বিবরণ পাওয়া যায় বা গবেষণার বিবরণ পাওয়া যায়, কিন্তু কী বলে অ্যাক্টিভিজম যেটা, তার বিবরণ পাওয়া খুব কঠিন। বর্তমান সময়ে সব কিছুর ক্ষেত্রে দুই পক্ষের রোল, যেই রোলে ইতিমধ্যে ছাত্র সমাজ যুক্ত হয়েছে, এটাকে আরও সুসংগঠিত এবং শক্তিশালী কীভাবে করা যায় সেটা ভেবে দেখা দরকার। ব্রিটিশ কাউন্সিল বিগত কয়েক বছর ধরে এই যে নেক্সট জেনারেশন, ফিউচার জেনারেশন নিয়ে গবেষণা করে আসছে। নেক্সট জেনারেশন বাংলাদেশের গবেষণাও তারা করেছে। তরুণ সমাজের মধ্যে দেশ নিয়ে হতাশা বেড়েছে। বিগত প্রতিবেদনের ফলাফলের তুলনায় দেশ নিয়ে তাদের আশাবাদ 9% ডিক্লাইন করেছে, এবং এইটা হচ্ছে 24-এ, আগে না। তো এটা একটাই বড় কারণ, সমস্যা উত্তরণে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে দক্ষতার আলোকে প্রযোজ্য পরিবর্তন আনতে হবে এবং সকল চাকুরিতে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সাম্যমূলক প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। এইটাই হতাশা তারা। এই কারণে বিদেশ যাওয়া থেকে শুরু করে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। এইটা এখন রাষ্ট্রের দায়িত্ব, বর্তমান অন্তর্বর্তী সরকার এবং নাগরিক সমাজের। আর এর পাশাপাশি আরেকটা বলতে চাই, আমরা যেটা দেখি আর কি, গ্রামাঞ্চল থেকে শুরু করে ছোট শহর আশেপাশে নারী বলতে আমরা এই প্রক্রিয়ায় কোন নারীদের কী করব? যারা আমাদের মা বোন বড় হয়ে গেছেন তাদের পক্ষে উদ্যোগী হওয়া খুব কঠিন, কিন্তু যে সমস্ত নারীরা উদ্যোগী, সামাজিক ক্ষেত্রেও আছে, কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রেও আছে, কোনো কোনো ক্ষেত্রে এন্টারপ্রাইজ তার গড়ে তোলার ক্ষেত্রে আছে, সেই সব উদ্যোগী নারীদেরও সম্পৃক্ত করা দরকার। সিভিল সোসাইটি অর্গানাইজেশনসগুলো বা এনজিওগুলো বা আদার্স যারা আছে তারা সবাই কাজ করতে পারে যখন একটা মোটামুটি ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট থাকে, কিন্তু কাজ তো আসলে করা দরকার যখন ক্রাইসিস থাকে। বিশেষ করে ক্রাইসিস টাইমে আমরা কিভাবে কাজ করতে পারি সেই জায়গাটা কিন্তু কোনো ফোকাস নাই। যখন ক্রাইসিস আসবে, বিশেষ করে আমরা দেখলাম এই যে বিশেষ করে ওয়ান ডিকেড 2014 পর থেকে সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো, আগে কিন্তু আমরা বিদেশে গেলে এটা শুনতাম বাংলাদেশ হলো এই সকল জায়গার জন্য উত্তম ভূমি। ওরা একদিনে আমার এক প্রফেসর আমাকে এটা জিজ্ঞাসা করলো যে এটা কি করে ভাবো তুমি যে বাংলাদেশ এটা, ওরা বিশ্বাস করতেই চাইতো না প্রথম দিকে। পরে হয়তো কিছুটা প্রফেসর ইউনুস কেন্দ্রিক যে প্রবলেমগুলো হয়েছে কিছুটা কনভিন্সড। তো আমাদের প্রবলেমটা হলো যে আমার কাছে মনে হয়েছে গত কয়েকদিন যাবৎ বা বিশেষ করে 3 মাস যাবৎ বিশেষ অবজার্ভ করার পরে যে এই যে পরিবর্তনটা আসলো, কেন বারবার পরিবর্তন এসে হোঁচট খায় এবং কেন কাজটা হয় না এবং কেন আমরা ক্রাইসিস সময় কাজ করতে পারি না, এটার প্রধান জায়গাটা হলো আমার মনে হয় সব এনজিওগুলো ভাবতে পারে এবং যারা ফান্ডিং করছেন তাদেরও চিন্তা করার ব্যাপার যে আমরা ডেভেলপমেন্ট অ্যাপ্রোচে কাজ করছি এবং আমরা ইকোনমিক অ্যাপ্রোচে কাজ করি, আমরা কিন্তু পলিসি সায়েন্সে অ্যাপ্রোচে কাজ করি, কিন্তু আমরা কতটা পলিটিক্যাল সায়েন্সে অ্যাপ্রোচে কাজ করি সেটা কিন্তু খুব সিরিয়াসলি ফোকাস করা দরকার। আমি এবার ইভেন এই যে যতগুলো সংস্কার কমিশন হয়েছে, সংস্কার কমিশনগুলোর লিমিটেশনও দেখলাম যে এরা কিন্তু ঠিক পলিটিক্যাল সায়েন্স অ্যাপ্রোচগুলো নেয়নি। সো পলিটিক্যাল সায়েন্স অ্যাপ্রোচ না নিলে আপনি তো 2 দিন পর হোঁচট খাচ্ছেন, আবার শিখছেন, হোঁচট খাচ্ছেন, শিখছেন, এবং আপনি বলছেন আমার চেপে ধরছে, আমাকে ছেড়ে দিচ্ছে, আমাকে আটকে রাখছে। তো এই চেপে ধরা, ছেড়ে দেওয়া, আটকে রাখা, এই জায়গাগুলো কেন আপনি মানে একটা টেকসই অবস্থায় আনতে পারছেন না? এত টাকা খরচ করছি, 53 বছর হয়ে গেল, লম্বা সময় ধরে কাজ করে যাচ্ছি। আমি রিসেন্টলি একটা কাজও করেছি মানে আন্ডারস্ট্যান্ডিং থিঙ্ক ট্যাঙ্কস ইন সাউথ এশিয়ার উপরে, সেটা মানে প্রায় 8টা দেশ, সাউথ এশিয়ার 8টা দেশের উপরেই আমি থিঙ্কস ট্যাঙ্ক মানে এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডভান্স রিসার্চ সেন্টার, এটা ওরা অলরেডি পাবলিশের প্রক্রিয়া আছে আর আমি প্রেজেন্টও করেছি। সেখানে দেখেছি ঢাকা বাংলাদেশেও থিঙ্ক ট্যাঙ্কস 46, আফগানিস্তানের থিঙ্ক ট্যাঙ্কসের সংখ্যা 46।
কিন্তু প্রবলেমটা কেন আফগানিস্তানে এত থিঙ্ক ট্যাঙ্কস, আসলে এটা তো ডিপেন্ডেন্ট অন ফান্ডিং। তো থিঙ্ক ট্যাঙ্ক যদি ফোকাস হয় ফান্ড বেসড, তাহলে সেই থিঙ্ক ট্যাঙ্কস তো নাগরিকদের জন্য কাজ করতে পারবে না, রাষ্ট্র তৈরি করতে পারবে না। থিঙ্ক ট্যাঙ্কসের মোটিভ থাকতে হবে। ঢাকা এবং ডেভেলপিং কান্ট্রিতে সর্বত্র এই প্রবলেমটা হলো পলিটিক্যাল সায়েন্স অ্যাপ্রোচে না দেখে, ক্রাইসিস ম্যানেজমেন্টটাকে পলিটিক্যাল সায়েন্স থেকে না দেখে ক্রাইসিস ম্যানেজমেন্টটাকে বারবার দেখা হচ্ছে ইকোনমিক্স থেকে। ডেভেলপমেন্ট করলাম, এটা তো সরকারও করেছে, গত অথরিটিয়ার গভর্নমেন্টের এটাই ক্রাইসিস ছিল, সে বারবার দেখেছে কীভাবে করবো কাজটা, আমরা ডেভেলপমেন্ট করে দেখাবো, ডেভেলপমেন্ট ফেনোমেনা। এবং এনজিওগুলোর মুখস্থ বক্তৃতাতে কিন্তু এই কাজটা করেছে। আমরাও কিন্তু এনজিওগুলো এই কাজ করেছি, সিভিল সোসাইটিগুলো কাজ করেছি। আমার মনে আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, এশিয়া ফাউন্ডেশন একটা বৃহৎ প্রতিষ্ঠান এবং ঢাকায় একটা বড় আকারে কাজ করে, আপনারা প্লিজ এই ইকোনমিস্ট এবং পলিটিক্যাল সায়েন্টিস্টের বাইরে একটু বেরোয় আসেন। ওনাদের অ্যাপ্রোচগুলো লাগবেই, অফকোর্স লাগবে, কিন্তু পলিটিক্যাল সায়েন্সের অ্যাপ্রোচকে প্রিডমিনেন্ট হইতে হবে। কারণ আপনি লাস্টলি সিদ্ধান্ত কে নেন? পলিটিক্যাল ডিসিশন মেকার্স। তো ডিসিশন মেকার্স যদি সঠিক না হয়, আপনি কালকে এটা লোকাল গভর্নমেন্ট রিফর্ম করতে চাইবেন, আমি লোকাল গভর্নমেন্টের মিনিস্টার, আমি করতে দিব না আপনাকে, ফাইন, শেষ। আমার কাছে মনে হয় যে আমরা পলিটিক্যাল সায়েন্সটাকে যেন আমাদের রিসার্চ কাজগুলোতে অ্যাপ্রোচ, পলিটিক্যাল সায়েন্স বিষয়কে নয়, অ্যাপ্রোচ, পলিসি সায়েন্সের পাশাপাশি ইকোনমিক্সের পাশাপাশি পলিটিক্যাল সায়েন্স অ্যাপ্রোচটাকে জন্য প্রিডমিনেন্ট করি। কারণ ডিসিশন মেকানিকে যদি ফোকাস করতে চাই, আমাদেরকে কিন্তু অথরিটেরিয়ান রেজিমের বাইরে আসতে হবে। বারবার যদি অথরিটেরিয়ান আসে এবং ভবিষ্যতেও আসবে না, যে তার কিন্তু নিশ্চয়তা নাই। সো আমরা কিভাবে অথরিটেরিয়ান কন্ট্রোল করব এবং কিভাবে ক্রাইসিসেও কাজ করতে পারি, যেটা আমরা ফেল করেছি 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, অথবা গত এক ডিকেড যাবৎ, সেইটা সিভিল সোসাইটি কতটা কাজ করতে পারে ক্রাইসিস ম্যানেজমেন্টে, সেটা ফোকাস করলে বোধহয় ভালো হবে। মাইনরিটি কিন্তু শুধুমাত্র এথনিক মাইনরিটি, রিলিজিয়াস মাইনরিটি বা আদার্স মাইনরিটিকে ইনক্লুড করা নয়, বিষয়টা কিন্তু এখানে না। যে মেজরিটি গভর্নমেন্ট ফর্ম হচ্ছে সেখানেও কিন্তু মাইনরিটি ডিসিশন আমরা কিন্তু কখনই ভাবছি না। এবার আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যিনি কিনুট স্পিচ ছিলেন, তিনি বারবার বলছিলেন যে আমরা কিন্তু লিসবনে আমরাও কিন্তু মাইনরিটি ফোকাস করছি, কিন্তু মাইনরিটি ফোকাসের ডিসিশন মেকিং যে মাইনরিটি, সেই জায়গাটা কোথায়? সেটা কিন্তু মূল প্রবলেম। 5-6 জন ডিসিশন নিচ্ছে, আমাদের সবার উপরে অ্যাপ্লাই করছে, আমরা সেই জায়গায় ফোকাস করি। অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকুন। আমাদের দেশে এনজিওকে এখন পর্যন্ত সিভিল সোসাইটি ধরা হয়, সাংবাদিকদের ধরা হয়, আরও অনেকে পড়েন এর ভিতরে। কিন্তু আমরা আমাদের ফয়সাল ভাই প্রথমেই বলেছেন যে আমাদের একটা অবস্থা খুব শোচনীয় হয়ে গেছিলো। কেন হয়েছিল? এটা হয়েছিল রাষ্ট্রীয় এক ধরনের মাস্তানির জন্যে এবং গোয়েন্দা সংস্থাগুলোর চরম এক ধরনের আধিপত্য বিস্তারের কারণে। এবং এইটার সামনে কোনো এনজিও বলেন, কোনো সাংবাদিক বলেন কিংবা কোনো শিক্ষক বলেন, তারা ওইভাবে স্বাধীনভাবে কথা বলতে পারে না। এটা আমরা সবাই জানি, এখানে যারা আছি আমরা যদি সত্যি কথা স্বীকার করি তাহলে আমরা বুঝবো। তার কারণ আমাদের দেশেরই প্রধান বিচারপতি চলে যেতে হয়েছে, ফলে এখানে আমাদের এই বাস্তবতাটা বুঝতে হবে। তাই এই বাস্তবতায় যদি আজকে এই যে নতুন ভাবনা, এই নতুন ভাবনায় পরিবর্তন হবে কি না সেটা আমরা জানি না। গত মাসের 12ই নভেম্বর বাংলাদেশের 14 থেকে 16টা এনজিওর সাথে সম্মানিত মুখ্য সচিব মহোদয় বসেছিলেন এবং উনি বলেছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা চাচ্ছেন যে এনজিওদের নিয়ন্ত্রণ নয়, আমরা ফ্যাসিলিটেট করব, আমরা সাপোর্ট করব। তা আমি আশা করব যে মুখ্য সচিব মহোদয় যে কথা বলেছেন, আগামীতে যেন সেই পথে বর্তমান সরকার এগোয়। সেটা যদি আগায় তাহলে সিভিল সোসাইটির অংশ হিসেবে আমরা যারা এনজিও করি কিংবা আমরা যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি, আমরা হয়তো আগামী দিনে কিছু কাজ করতে পারবো। আমাদের 2016 সালের একটা কালো আইন আছে, সেই আইনটা এখনও বাতিল করা হয়নি। এশিয়া ফাউন্ডেশন আইএনজিওর ভিতরেও পড়ে না, আবার ইনস্টিটিউশনাল ডোনারও না, এর মাঝামাঝি একটা জায়গা। তার কারণ এই জায়গা আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা অ্যাডভোকেসিতে বাংলাদেশকে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের অন্তর্ভুক্ত করতে পারেন কিনা। পৃথিবীর 76টা দেশ এটার অন্তর্ভুক্ত আছে। এটার ভিতরে এখন আমরা এখানে যারা আছি, আমরা যদি সবাই অ্যাডভোকেসি করে ওইটার অন্তর্ভুক্ত করা যায়, তাহলে একটা পরিবেশ তৈরি হবে যেখানে মস্তানি থাকবে না, গোয়েন্দাদের আধিপত্য থাকবে না। তখন কিন্তু দেখবেন যে সেই সমাজ বলেই আমার বন্ধু ডক্টর কাজী মারুফের, অথবা আমরা সিভিল সোসাইটি বলি, আমরা কিন্তু স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে আমরা কাজ করতে পারবো। আমাদের রেজিলিয়েন্সের ক্যাপাসিটিটা বাড়াতে হবে। তার কারণ দেশে খুব শান্তি থাকবে, সব কিছু নির্বিঘ্ন থাকবে, সেই অবস্থায় তাহলে এনজিও তো দরকার নেই।
তো এনজিওদের উপরে যে চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা থাকবে, কিন্তু মস্তানিটাও যাতে না থাকে। চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সেখানে যেন অবৈধভাবে ফান্ড বন্ধ করে না দেয়। এই রাউন্ড টেবিলে অনেকে আছে যারা কিন্তু সরকারি অনুমোদন তারা পায়নি, তারা ভিন্নভাবে কাজ করেছে। এই যে মস্তানি অনিয়ম এইগুলো যাতে না থাকে। একটা দেশ থাকবে, একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে, সেই রাজনৈতিক দল বিরোধী দল মিলে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সেখানে আমরা নাগরিক সমাজ আমরা আমাদের ভূমিকা রাখবো। আমরা কখনো সরকারি প্রতিষ্ঠানের সাথে থাকব, সরকারি নীতি বাস্তবায়নে থাকব, কখনো নতুন নীতি তৈরিতে আমরা সাথে থাকব। এই হলো আমাদের ভূমিকা। এইটা থাকা মানে এই না যে সরকারের সাথে কাজ করা। তখন যারা গভর্নেন্স নিয়ে কাজ করবে তাদের কিন্তু সরকারি কর্মকর্তাদের সাথে কাজ করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তার ফলে আমরা আগামীতে চাই যে আমরা যেন আমাদের ইচ্ছায়, আমাদের সংগঠনের কনস্টিটিউশনে আমরা যাদের জন্য কাজ করি, যাদের সহায়তায় কাজ করি, তাদের সাথে আমাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির আলোকে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের থিঙ্ক ট্যাঙ্ক স্পেসটাতে আসলে সবাই সব কিছু করতে চায়। এটা আমার কাছে মনে হয় আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই জায়গায় এটা একটা মুশকিল। কারণ এখন থিঙ্ক ট্যাঙ্কের জায়গাটা আরও অনেক স্পেশালিজমের দরকার। কারণ যেই ভ্যালু চেইনের আমাদের ভিতরে আমাদের কাজ করতে হয়, সেই ভ্যালু চেইনটা আরও অনেক বেশি জটিল এবং আরও অনেক বেশি লং এবং কমপ্লেক্স একটা ভ্যালু চেইন। এবং এই জায়গাটাতে আরও অনেক স্পেশালিজমের দরকার আছে, এক্সেলেন্সের দরকার আছে। যারা নলেজ জেনারেশনে কাজ করছে তাদেরকে আবার অ্যাডভোকেসিতে কাজ করতে হবে, আবার যারা অ্যাডভোকেসিতে কাজ করছে তাদেরকেও নলেজ জেনারেট করতে হবে। এই ধরনের জায়গা থেকে আমার মনে হয় বেরিয়ে আমাদের আরও স্পেশালিজমের দরকার আছে। কারণ আমাদের সমস্যাগুলো আরও অনেক গভীরভাবে কাজ করার দরকার, এবং সেটা অ্যাক্রস দ্য ভ্যালু চেইন, নলেজ জেনারেশন থেকে আরম্ভ করে একদম নলেজ অ্যাডভোকেসি পর্যন্ত পুরাটা জায়গায় আমাদের আরও অনেক বেশি এক্সেলেন্স এবং স্পেশালিজমের দরকার বলে আমি মনে করি। কিন্তু একদিকে স্পেশালাইজেশন দরকার, অন্যদিকে সিনার্জির দরকার। এবং এই জায়গাটাতে কিভাবে আমরা একদিকে ডিপ এক্সেলেন্স তৈরি করতে পারি, ডিপ স্পেশালিজম তৈরি করতে পারি, আবার সিনার্জি যেন তৈরি করতে পারি। এবং সেটার জন্য কিছু যেটাকে বলে বাউন্ডারি পার্টনারশিপ দরকার, বাউন্ডারি ক্যাপাবিলিটি। মানে আমি যে কাজটা করছি সেই স্পেশালিজমের চারদিকে যে বাউন্ডারিটা, সেই বাউন্ডারিটার সাথে আমি যেন অন্যদের সাথে কাজ করতে পারি, সেটার জন্য কিছু ভালো ক্যাপাবিলিটির দরকার। তো 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 এটা একটু অ্যাবস্ট্র্যাক্ট হিসাবে বলছি, কিন্তু এটা আমার মনে হয় চিন্তার ব্যাপার। কারণ আমাদের ডোনাররা বলেন, সবাই আমাদেরকে নানা দিকে কন্টিনিউয়াসলি ধাবিত করে, এবং আমাদের এজেন্ডাটা আমরা কিন্তু সভারেন্টি হারিয়ে ফেলছি এই পার্টিকুলার সব কিছু করতে গিয়ে। নিদার আর উই এক্সেলেন্ট নর আর উই এফেক্টিভ। সুতরাং এই জায়গাটা আমার মনে হয় আমাদের সামনে কাজ করা দরকার। এবং এটার সাথে জড়িত হচ্ছে ইকোসিস্টেমের যেই ব্যাপারটা, নলেজ ইকোসিস্টেম বা থিঙ্ক ট্যাঙ্ক ইকোসিস্টেম। এটাও কিন্তু আমার মনে হয় আমাদের ইকোসিস্টেমটা আসলে খুব একটা হেলদি না। আমাদের ইকোসিস্টেমটা, আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম আমাদের পলিটিক্যাল কালচার নষ্ট হয়ে গেছে, আমাদের নলেজ কালচারও খুব একটা ভালো বলে আমার কাছে মনে হয় না। আমাদের নলেজ কালচারও অসম্ভব ফ্র্যাগমেন্টেড এবং আনহেলদিলি কম্পিটিটিভ। তো এই জায়গাটাতে আমাদের আরও গভীরভাবে নিজেদের অনুধাবন করা দরকার। আমি যে স্যার দুইটা পয়েন্ট বলে শেষ করব। একটা হচ্ছে আমরা দেখেছি, আমি শ্বেতপত্র প্রণয়ন কমিটির সাথে জড়িত ছিলাম এবং মূলত দারিদ্র্য নিয়ে আমার চ্যাপ্টারটা আমি লিখেছি। একটা জিনিস খুব স্পষ্ট, শ্বেতপত্রের প্রত্যেকটা চ্যাপ্টারে যে একটা বড় কালপ্রিট হচ্ছে ডেটা, এবং এটা অ্যাবসলিউটলি ক্লিয়ার যে আমাদের ডেটা ম্যানিপুলেশন, ডেটা অ্যাক্সেস, ডেটা গভর্নেন্স, ডেটা ইন্ডিপেন্ডেন্স, এটা একটা বড় একটা আমাদের রিপ্রোডাকশন অফ এনি টাইপ অফ অথরিটেরিয়ানিজম বা ফ্যাসিজমের একটা বড় জায়গা হচ্ছে ডেটা এবং আর হচ্ছে মিডিয়া। সুতরাং এই দুই জায়গায় আমাদের বড় ধরনের ইন্ডিপেন্ডেন্সের দরকার আছে, নতুন করে ভাবনা চিন্তা দরকার আছে, আমরা কিভাবে আসলে ডেটা ইন্ডিপেন্ডেন্স করব। এবং এখানে শুধু ডেটা মানে শুধু পাবলিক ডেটা মানে যে শুধু গভর্নমেন্টকেই অ্যাক্টর হতে হবে তা না। পাবলিক ডেটার ভিতরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হতে পারে, কমিউনিটির সাথে পার্টনারশিপ হতে পারে, সিটিজেনের সাথে পার্টনারশিপ হতে পারে। সুতরাং নতুন করে ডেটা ইন্ডিপেন্ডেন্স, ডেটা গভর্নেন্স নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এটা হচ্ছে একদিকে। অন্যদিকে
যারা, এবং এটাও একটা বড় কালপ্রেট, সেটা হচ্ছে যে নানা ধরনের প্রকল্প তৈরি করা হয় যে প্রকল্পের সাথে ডেটা এবং এভিডেন্সের কোনো সম্পর্ক নেই। সুতরাং এই জায়গাটাতেও আমার মনে হয় গভীরভাবে কাজ করা দরকার, যেন ডেটার একটা ডিমান্ড, একটা এফেক্টিভ ডিমান্ড তৈরি করা যায়, অ্যাকাউন্টেবল ডিমান্ড তৈরি করা যায়। একটা প্রজেক্ট তৈরি করার সময় সেটা কোন ধরনের ডেটা, কোন ধরনের এভিডেন্সের উপরে সেই প্রজেক্টটা ডিজাইন করা হচ্ছে সেই ব্যাপারে দায়বদ্ধ করতে হবে। সুতরাং এখানে শুধুমাত্র যারা ডেটা নিয়ে, মানে যারা থিঙ্ক ট্যাঙ্ক বা রিসার্চের কাজ করছে, শুধু তাদেরকেই বলা হবে যে আপনার ডেটা কীভাবে বা এভিডেন্স কীভাবে পলিসিতে ইনফ্লুয়েন্স করবে, এই জায়গায় শুধু দায়বদ্ধতা করলে হবে না। যারা এটা নিয়ে কাজ করবে তাদেরকে দায়বদ্ধ করতে হবে যে তারা কতটুকু ডেটা এবং এভিডেন্সের ভিত্তিতে তাদের প্রকল্প এবং তাদের সিদ্ধান্তগুলো নিচ্ছে, পলিসি সিদ্ধান্ত নিচ্ছে, প্রোগ্রাম ডিজাইন করছে। এটা আমার মনে হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় গেইন এশিয়া ফাউন্ডেশন 70 বছরে পা দিয়েছে, এটাও একটা বিশাল জিনিস। একটা অর্গানাইজেশন এত সুন্দরভাবে এত দিন ধরে বাংলাদেশের উন্নতির জন্য কাজ করছে, সেজন্য আপনাদের অনেক অনেক অভিনন্দন। যারা আছেন এখানে এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি এবং চালাচ্ছেন যারা, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, যেন আরও বহুদিন কাজ করে যেতে পারেন। আমার পূর্ববর্তী যারা কথা বলেছেন, ফাহমিদা এবং মহসিন, যারা বলেছেন এনজিও এবং সরকারের মধ্যে একটা কেমন যেন দ্বন্দ্বের সুর আমরা সবসময় পাই। আমরা যা করি সেটা তাদের পছন্দ হয় না, এরকমই একটা, বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রী তো সরাসরি বলতেন এনজিওদের পছন্দই করেন না, কেননা তারা অনেক ভালো কাজ করছে যেগুলো তাদের হয়তো পছন্দ। আমার যেটা প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে আমাদের সমস্ত চেঞ্জ হয়ে গেছে এবং এটাই সুযোগ। এই সুযোগে এই যে সরকার এখন আছে, সেই সরকারের এখন উচিত আমাদের দিকে অন্য দৃষ্টিতে দেখা। কেননা আরেকটি কারণ আছে, এই সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু উপদেষ্টাদের মধ্যে 5 জনই এনজিও থেকে। সুতরাং এই সুযোগে আমরা যদি সরকারের কাছে আমরা সবাই মিলে যারা সিভিল সোসাইটি একটা প্রস্তাব দিই যে তাদের নিয়ে আপনারা সরকার চালাচ্ছেন, এখনকার সরকার চালাচ্ছেন, সুতরাং দে ক্যানট বি, দে আর নট এগেইনস্ট ইউ। সুতরাং এর পরবর্তীতে যেসব নীতিমালা আসে সেগুলো যাতে পিপল ফ্রেন্ডলি হয় এবং তাহলে সেই দিকে যেন দৃষ্টি রাখা হয়, সেই নীতিমালাটা যেন প্রণয়ন করেন যে আমরাও দেশের কাজ করছি, তারা দেশ চালাতে এসছে এবং আমরা দেশ সেইটাতে হেল্প করছি, সুতরাং আমরা কোনোদিনও শত্রু নই। এই দৃষ্টিভঙ্গিটা তাদের নিতে হবে। নেক্সট যে গভর্নমেন্ট আসবে, জানি পার্টির গভর্নমেন্ট আসবে, তাদেরও দেখতে হবে একটু নতুন করে সব কিছু। আমরা একটা নতুন ধরনের, পৃথিবীতে কোনো দিন এরকম হয়নি যে আন্দোলন হয়েছে, যেভাবে ইউথরা এগিয়ে এসছে, পিপলের অনেকগুলো আন্দোলন হচ্ছে, রিসেন্টলি কোরিয়াতে হয়েছে, কিন্তু এইভাবে ইউথরা যেভাবে এগিয়ে এসছে এরকম কোনো দিন হয় না। সুতরাং আমাদের সরকারও একটু নতুনভাবে ভেবে দেখতে পারেন, এনজিওরা, সিভিল সোসাইটিরা যারা কাজ করছে তারা শত্রু নয়, তাদের নীতিমালাগুলো এমনই হওয়া উচিত যেগুলো পিপল ফ্রেন্ডলি হবে। এবং আমরা পিপল ফ্রেন্ডলি তো বটেই, আমরা সিভিল সোসাইটি, আমরা পিপলের রিপ্রেজেন্টেটিভ। এই দিকে এই জিনিসটার প্রতি আমি ভীষণভাবে জোর দিচ্ছি। সুতরাং আমরা যারা আছি, যারা সমাজের কাজ করি, মানুষ নিয়ে কাজ করি, পিপল নিয়ে কাজ করি, তাদের উন্নয়নের জন্য কাজ করি, তাদের উচিত এই সরকারের সাথেই একটা সমঝোতা সৃষ্টি করা, যাতে করে আমরা এবং তারা একসাথে কাজ করতে পারি। আমরা শত্রু এবং তারা ভিন্ন না, আমরা সবাই। সরকারকে কেন যেন ভাবা হয়, কিন্তু ভাবা হয় যে পিপল নট ফ্রেন্ডলি পিপল, তাই তো দেখা গেছে।
কিন্তু হওয়া কি তাই না উচিত না? ভোটের সময় তো তারা পিপলের কাছেই যায়, তারপর সব ভুলে যায়। এটাও একটা বড় কথা। আমি লিখে নিয়েছিলাম এশিয়া ফাউন্ডেশনের কতগুলো কাজ আছে, ইলেকশন আসছে, অনেক কাজ এখন থেকে শুরু করা উচিত। ভোটারদের কি এইসব যারা এবার ভোট দেবে তারা কিন্তু কোনোদিন ভোট দেয়নি, সুতরাং অনেক বড় কাজ আছে। আমি এটা বলবো, শুধু এশিয়া ফাউন্ডেশন সবসময় একটা মুখ্য রোল নিয়েছে ইলেকশনের সময়, ইলেকশনের ফ্রি অ্যান্ড ফেয়ারের জন্য। সেজন্য তাদেরই বিশেষভাবে বলছি, তারা এখন এই কাজ শুরু করুন, যাতে করে আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নিয়ে আর ভয় দিতে না থাকে। এই কাজটা আপনারা শুরু করুন, এটা আমি বলবো। এবং ফ্রেন্ডলি সরকার যেটা সৃষ্টি হচ্ছে, এটার কন্টিনিউশনের প্রতি আমরা দৃষ্টি দেব এবং রিপ্রেজেন্টেশন দেব। এইটুকু কথা বলে আমি এখানে শেষ করছি। তো আমরা সুশাসনের মূল জায়গাটা থেকে আমার মনে হয় যে ফোকাসের বাইরে চলে যায়, কারণ সুশাসনের কনসেপ্টটা আমার কাছে মনে হয় স্ট্রাকচারালি একদম পরিবার এবং সমাজ থেকে বিন্যস্ত থাকে। সেই জায়গাটা বাদ দিয়ে আমরা প্রতিষ্ঠান নিয়ে কথা বলির জন্য আমরা শর্ট টার্ম প্ল্যান করি, কিন্তু দীর্ঘস্থায়ী কি প্ল্যানটা হচ্ছে এই ব্যাপারের পর আমাদের ফোকাসটা হারিয়ে যায়। এবং এই ফোকাসটা দেখে দেওয়ার দায়িত্ব হলো সিভিল সোসাইটির। তো সিভিল সোসাইটি একটু আগে চমৎকার একটা সংজ্ঞায়নের দিক থেকে বলছিল যে বাংলায় সংজ্ঞায়ন করার চেয়ে ইংলিশে সিভিল সোসাইটি বলাটা উচিত, কারণ নাগরিক সমাজ বা সুশীল সমাজ বললে বিগত দিনগুলোতে আসলে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে যারা কাজ করেছেন, সুশীল শব্দটাই একটা গালিতে পরিণত হয়ে গেছে। এবং কেন গালিতে পরিণত হলো এই ব্যাপারটা আমাদের বোধহয় আইডেন্টিফাই করাটা খুবই জরুরি ছিল। পাওয়ার স্ট্রাকচারকে যে সুশীল সমাজ প্রশ্ন করতে পারে না, সেই সুশীল সমাজ আর পাওয়ারের যারা তোষামতি করে খায় তাদের ভেতরে কোনো পার্থক্যটা থাকে না। শেখ হাসিনা কেন স্বৈরাচার ছিল? কারণ স্বৈরাচারের তোষণ করার মতো বহু সিভিল সোসাইটি তৈরি হয়ে গিয়েছিল, সাংবাদিকদের জায়গা থেকে, আর্টের জায়গা থেকে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিক্ষক, প্রত্যেকটা জায়গা থেকে। এমনকি এনজিও নিয়ে অনেক ভালো ভালো কথা হচ্ছিল, খুবই দুঃখের সাথে বলতে হয় এমন অনেক এনজিও ছিল যারা তাদের মূল কাজটা ফোকাস করা বাদ দিয়ে এই দেশটাকে গণতন্ত্রহীনতার পথে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যারা, তারাও কিন্তু উপস্থিত ছিল। এই কথাটা অস্বীকার করা উচিত না। তো সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, আমি খুব বুলেট পয়েন্ট একটু চলে যাই যে বর্তমানে আমরা কি চাই, সেই ব্যাপারটা হচ্ছে বর্তমান ভাবনা এবং ভবিষ্যৎ প্রত্যাশা। আমাদের মতো তরুণদের তো আসলে প্রত্যাশার জায়গাটার কোনো শেষ নাই, কিন্তু অনেকগুলো দিন 7টা বছর যাবত আমি যখন এই পলিটিক্যাল অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলাম, 2018 সালের আন্দোলন, 2024 সালের আন্দোলন, খুবই ফ্রন্ট লাইনে থেকে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে, তরুণদের জায়গা থেকে আন্দোলনের আগের পার্সপেক্টিভ আর পরের পার্সপেক্টিভের ভেতরে যে পার্থক্যটা থাকা দরকার, সেই ব্যাপারটা আমরা বুঝতে পারছি না। এই কথাটা শুনলে অনেকেই আক্ষেপ করতে পারেন, আমার জায়গা থেকে তো বলা উচিত ছিল তরুণরা সব পারে। এই কথাটা ভুল। এই সরকার এসেনশিয়ালি কেন অনেক জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তার কারণ আমার ফ্রেন্ডদের মতো তরুণরাও যেমন আছে, অনেক বয়স্ক মানুষ আছে, কিন্তু 35 থেকে শুরু করে 50 বছর বয়সী যারা একই সাথে বিভিন্ন এক্সপার্ট অপিনিয়ন দিতে পারে এবং কাজ করতে পারে, এই ব্রিজটার সিরিয়াস লেভেলে একটা ঘাটতি আছে। এবং সিভিল সোসাইটি হিসেবে যদি বিবেচনা করা হয়, এই ব্রিজটা স্থাপন করা অত্যন্ত জরুরি, কারণ তরুণরা সব পারে না। এই ব্যাপারটা অনেকে বলে না, কিন্তু আমি দ্ব্যর্থহীন ভাষায় এই কথাটা বলছি। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের নাগরিক মাইন্ডসেট যেটা চেঞ্জ করার জন্য দেখবেন আমাদের সার্ভিস ওরিয়েন্টেড কোনো মাইন্ডসেট গড়ে ওঠে নাই। প্রত্যেকটা জায়গায় আমাদের লর্ডশিপ টাইপ ভূমিকা আছে। যে কোনো সরকারি অফিসে যান, যে কোনো অফিস স্ট্রাকচারে যান, প্রত্যেকেই সার্ভিস যে দিচ্ছে সেটা ভুলে যায়, এক্সপেক্ট করে থাকে তাকে কেউ রেসপেক্ট কিভাবে করছে, কিভাবে স্যার বলবে না বলবে, এইটা নিয়ে তাদের মনোভাবটা ব্যপ্ত থাকে। সো বর্তমান কনসেপ্টে আমি যেটা বিশ্বাস করি, বাংলাদেশের সবাই যাতে নাগরিক হয়। বর্তমান প্রত্যাশা আমার এই এতটুকুই, নাগরিক যদি হয় এবং তার নাগরিক মর্যাদা যেটা, এই দুটা প্রতিষ্ঠিত হলেই বর্তমানে, আমি বলছি না পুরোপুরি দেশটা ঠিক হয়ে যাবে, আমি এই টাইপ এক্সপেকটেশন রাখি না, কিন্তু একটা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যাওয়াটা পসিবল। আর ভবিষ্যতের জন্য আমি খুবই বুলেট পয়েন্টে 3টা কথা বলবো। বাংলাদেশ একদিনে ওই শেখ হাসিনার বানানো হাবিয়া দোজক থেকে জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু যেটা চাই আমি, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত হোক। এবং সিভিল সোসাইটির ভূমিকাটা যেটা হওয়া উচিত, প্রত্যেকটা জায়গায় ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করা। সরকার বা অন্য যে কোনো পাওয়ারফুল পোস্ট এসেনশিয়ালি তারা স্বৈরাচারী হয়ে যেতে চায়, তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার দায়িত্ব সিভিল সোসাইটির।
অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করেন। ইনস্টিটিউট মানে আমি বোঝানোর চেষ্টা করছি ইলেকশন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, এই প্রতিষ্ঠানগুলোকে যদি 100% অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে দেওয়া হয়, বাংলাদেশ আজকের থেকে অনেকটা বেটার পজিশনে চলে যাবেই বলে আমি বিশ্বাস করি। এবং যে প্রত্যাশাটা আমি রাখি লং টার্মের জন্য, বাংলাদেশকে যদি চিন্তা ভাবনা করতে হয়, মতামত যারা দেয় বিভিন্ন ফোরামে, প্রপার স্টেক হোল্ডাররা দেয় না। ঢাকার গণপরিবহন নিয়ে যদি কথা হয়, যারা ঢাকার গণপরিবহনে চড়েই না, দেখবেন তারা এসি রুমে বসে মতামত দিচ্ছে, প্রপার আর্টিকুলেশনটা হয় না। আর 2 নাম্বার জিনিস যেটা আমি দেখতে চাই, বাংলাদেশকে এই ঢাকামুখিতা দূর করা উচিত, ডিসেন্ট্রালাইজেশন করা উচিত। এবং এই কাজটা করতে যদি আমরা ব্যর্থ হই, এই 20 কোটি মানুষের দেশে কোনো অবস্থাতেই সুশাসনও আসবে না, কোনো কিছুই হবে না। সো ডিসেন্ট্রালাইজেশন এইটা আমি লং ফর্মে এক্সপেক্ট করি। কিভাবে করা যায়? প্রত্যেকটা জায়গায়, বিচার বিভাগের জায়গায়, ব্যবসার ক্ষেত্রে, সুশাসনের ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের ক্ষেত্রে। আমার মনে হয় এই কয়েকটা ব্যাপার যদি আমরা নিশ্চিত করতে পারি, আমি বিশ্বাস করি পুরোপুরি ভালো না হলেও বর্তমানে যে জায়গা আছে এর চেয়ে অনেক বেশি ভালো পথে সামনে এগিয়ে যাওয়াটা সম্ভব। ধন্যবাদ সবাইকে। সোশ্যাল মিডিয়ার বদৌলতে বহু ভালো ভালো, খুব ভালো ভালো কাজ হয়েছে, অনেক সংগঠন হয়েছে, সংগঠিত হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু ডিসইনফরমেশন সোসাইটিকে কিভাবে একটা ঝুঁকির মধ্যে ফেলেছে আর কি। আমরা কাজ করতে গিয়ে দেখেছি 3টা টার্গেট গ্রুপ আর কি। একটা হলো ধর্ম নিয়ে ডিসইনফরমেশন, একটা হলো নারী নিয়ে ডিসইনফরমেশন, আর একটা হলো আপনার পলিটিক্স নিয়ে ডিসইনফরমেশন আর কি। যাই হোক, এগুলো নিয়ে অনেক আলোচনা। তা আমরা এই কাজ করার সুযোগ পেয়েছিলাম, তখন মনে হয়েছে আমার কাছে যে এই সেক্টরে আরো বহু কাজ করার দরকার রয়েছে আর কি। তো আমি খুব সংক্ষেপে একটি কথা বলতে চাই আর কি, সেটা হলো যে আমাদের দেশের নাগরিক একটা সুন্দর সমাজ চাই বলে, আমরা একটা সুন্দর সমাজ চাই। তা আমরা বলেছি সুন্দর কোনটাকে বলে গন্ডগোল থাকবে না, একে অপরকে সহযোগিতা করবে, আমরা একটু আয় উন্নতি করে থাকতে পারবো, সচ্ছল থাকতে পারবো, এরকম একটা সমাজ চাই। এখন এই সমাজ চাইতে গেলে এখন আমরা এনজিও হিসেবে কি করতে পারি? তা আমরা মনে করি, আইডি মনে করছিলাম যে এই সিটিজেনকে যদি অ্যাক্টিভ সিটিজেনের রূপ নেওয়ানো যায়। অ্যাক্টিভ সিটিজেন আই মিন তারা নিজেদের অধিকার সম্পর্কে জানবে, আবার নিজেদের দায় দায়িত্ব সম্পর্কে জানবে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না। এই কাজগুলো যদি এনজিওরা আমরা করতে থাকি সবাই মিলে, আমাদের তো বহু কাজ, সেক্টরে তো শেষ করা যাবে না। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া, যে সিটিজেনকে যত অ্যাক্টিভ করা যাবে, রেসপন্সিবল করা যাবে, তত অন্যান্য কাজগুলো করতে খুব সুবিধা হবে। তো সেই জন্যে আমরা এটার উপর একটু জোর দিতে চাই, এবং এই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলো যদি একদম একটু করে, কারণ গ্রাসরুট লেভেলে তারাই রয়েছে আর কি। জনগণকে একদম ব্যাপারে উদ্বুদ্ধ করা দরকার এবং অন্যান্য আরও সম্পর্কে করা। আমরা একটা পরিবর্তিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা আমরা মোরলেস সবাই জানি। যে জায়গাগুলো হচ্ছে গ্যাপ ছিল, আমাদের কথা বলার জায়গা ছিল না, আমরা এই সময়টার মধ্যে হচ্ছে ওই বিষয়গুলো পূরণ করতে চাচ্ছি। শ্রমিকদের যে পিছিয়ে পড়ার বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আমরা এখন অনেক বেশি করে সামনে আনতে পারি, তার মধ্যে মজুরি তো একটা বিষয় অবশ্যই, কারণ আমাদের আপামর সব খাতেই যদি আমরা দেখি মজুরিটা অনেক কম। আমরা যদি ফর্মাল খাতে গার্মেন্টসকে চিন্তা করি, মাত্র 12,500 টাকা হচ্ছে ন্যূনতম মজুরি, যেই মজুরি কোনোভাবেই হচ্ছে এই শহরে বা আউটকাটে হচ্ছে একজন মানুষের চলার জন্য যথেষ্ট না, লেট অ্যালোন ইফ দে হ্যাভ লাইক 2 চিলড্রেন অ্যাট হোম। এই জায়গাটার মধ্যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, যেটা আমরা যদি আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারতাম, আমরা যদি আমাদের ইউনিয়ন করতে পারতাম বা কালেকটিভ বার্গেনিং করতে পারতাম, তাহলে আমাদের ওয়েজের যেই সমস্যাটা আছে আমরা সেই গ্যাপটা পূরণ করতে পারতাম। কিন্তু আইনে থাকলেও এই জায়গাটা বরাবরই হচ্ছে আমাদের জন্য একটা বড় বাধার সৃষ্টি ছিল। আমরা ইচ্ছে করলে হচ্ছে ইউনিয়ন, আমরা বলি তার মানে আমি শ্রমিকদেরকে বলছি, শ্রমিকরা চাইলেও হচ্ছে ইউনিয়ন যোগ দিতে পারে না, যোগ দিলেও হচ্ছে বিভিন্ন ধরনের
রিটালিয়েশন তাদেরকে ফেস করতে হয়। এবং এটা গত 16 বছরই হয়ে আসছে তা নয়, তার আগের যারা হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল তারা যে খুব শ্রমিক ফ্রেন্ডলি ছিল তা না। তো এই সময়টা হচ্ছে যেহেতু অনেকগুলো রিফর্ম কমিশন হয়েছে, তার মধ্যে হচ্ছে একটা লেবার রিফর্ম কমিশন আছে, আমরা চাইবো যে ওই বাধাগুলো যাতে উঠে যায় এবং সুশাসন যাতে নিশ্চিত হয়। আর যখন হচ্ছে নারী বিষয়ে কথা বলি তখন দেখা যাবে যে সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত ম্যানমেড ডিজাস্টার হোক আর ন্যাচারাল মেড ডিজাস্টার হোক, এটার সবচেয়ে ভালনারেবল গ্রুপ যারা, সেটা হচ্ছে নারী এবং তার সাথে হচ্ছে শিশু। আমার মনে হয় যে আমাদের এইটা হচ্ছে সুযোগ ওই বাধাগুলো দেখা, সেগুলো ভাঙা এবং কাজ করা। তো উইমেন্স কমিশন থেকে আমরা যে বিষয়গুলো দেখছি, একটা হচ্ছে কনস্টিটিউশন, ইনস্টিটিউশন, পলিসি অ্যান্ড প্রোগ্রাম। এই সবগুলো জায়গায় হচ্ছে আমরা ধরে ধরে কাজ করে সুপারিশমালা দেওয়ার চেষ্টা করব। তো আমরা হচ্ছে অনেকের মুখপাত্র, সেটা শ্রমজীবীদের ক্ষেত্রে হোক বা নারী কমিশনের জায়গা থেকে হোক। আর এই যুদ্ধটা কারো আমাদের একার না। আমরা যদি নাগরিক সমাজ এবং শ্রম সমাজে আসলে সুশাসন আনতে চাই, তাহলে আমাদের সকলের একসঙ্গে শোল্ডার টু শোল্ডার যুদ্ধ করতে হবে। এটা কারোর একার আন্দোলন না যে একা কথা বললে আমি শুধু নিজেকে লেভেল আপ করলে সব ঠিক হয়ে যাবে। আমাদের একে অন্যের কথা বলতে হবে এবং তাহলেই সম্ভব যে আমরা একসঙ্গে আগাতে পারবো। সে ফাউন্ডেশন শুরু থেকেই অন্যান্য অনেক কাজের পাশাপাশি সুশাসন এবং গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে শক্তিশালী করা, নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন এবং নারী শ্রমিকদেরকে ভবিষ্যতের যে পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে আরও কর্মক্ষম করা যায় সেই বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা, তরুণ সমাজের বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং সামাজিক সচেতনতা, এরকম অনেক ধরনের বেশ কিছু কাজকর্ম বা অনেক ধরনের প্রকল্পর সাথে আমরা জড়িত এবং আমরা যেটাকে আমাদের একটা ইনস্টিটিউশনাল গোল বা অবজেক্টিভ বলে মনে করি এবং আমাদের অ্যাসপিরেশনের জায়গা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে গত 2 দশকে যেটা আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই বাংলাদেশে যে উন্নয়নের যে জয় জয়কার বা আপনার প্রবৃদ্ধির যে গল্পগুলো এখানে তৈরি হয়েছে এবং তার এই গল্পগুলোর তৈরি হওয়ার পাশাপাশি যে ঘটনাটা ঘটেছে যে এখানকার আসলে যে মানুষের যে রাজনৈতিক যে পরিসর, যে রাজনৈতিক যে উচ্চ কণ্ঠ হওয়ার যে জায়গা, সামাজিক যে একত্রিত হওয়ার যে বিস্তারের যে জায়গাগুলো এবং একই সাথে যে গণমাধ্যম যে দিনকে দিন সংকুচিত হয়ে আসছে, এই উন্নয়নের ধারাবাহিকতায় কিন্তু সেই গল্পগুলো দিনকে দিন একটা প্রান্তিক অবস্থানে চলে গিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা এশিয়া ফাউন্ডেশন আমাদের অনেকগুলো কাজের মধ্য দিয়ে এবং এই যে নাগরিক সমাজ এবং বা আমরা যেটাকে এনজিও বলি অথবা গবেষণা প্রতিষ্ঠান, থিঙ্ক ট্যাঙ্ক, বিশ্ববিদ্যালয়, আমরা অনেকের সাথেই আমরা গত 5-10 বছর যাবৎ অনেকগুলো প্রকল্প এবং অনেকগুলো আইডিয়া নিয়ে আমরা কাজ করেছি এবং সেইখান থেকে আমরা একটা যে জিনিসটা আমরা মানে গত 5-7 বছরে দেখতে পেয়েছি এবং তার যে মানে বিপরীত গল্পগুলো যেগুলো তৈরি হয়েছে তার যে গল্পগুলোর অনেকগুলোই আপনাদের চারপাশে এখানে আছে এবং এই গল্পগুলো তৈরি তো আর এমনি হয়নি। এই গল্পগুলো তৈরি হওয়ার পিছনে একটা দীর্ঘ সময়ের পরিকল্পনা, একটা দীর্ঘ সময়ের চ্যালেঞ্জ এবং এই যে সামাজিক যে বাস্তবতা এবং সেটাকে যে একটা মানে কঠোর পর্যবেক্ষণের মধ্য দিয়ে এখানকার যে অসামঞ্জস্যগুলো ছিল এবং সেই অসামঞ্জস্যগুলোকে সামঞ্জস্যপূর্ণভাবে কিভাবে আনা যায় এবং সেটাকে একটা কিভাবে আসলে একটা মানে জনগণের মতামতগুলোকে, জনগণের কণ্ঠস্বরকে কিভাবে তুলে নিয়ে আসা যায় এবং এখানে গণমাধ্যম থেকে শুরু করে অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো ছিল সেইগুলোকে আরও কীভাবে জোরদার করা যায়। আসলে আমরা এই যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে গত 5 বছরে আমরা যে কাজগুলো করেছি বিশেষ করে সাউথ এশিয়া গভর্নেন্স প্রোগ্রামের মাধ্যমে এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশের এরকম প্রায় 26টি প্রতিষ্ঠান, যার মধ্যে অনেকগুলোই আসলে মানে ঢাকার বাইরের প্রতিষ্ঠান, অর্ধেকের বেশি, তাদের সাথে আমরা কাজ করেছি এবং অনেকেই আজকে এখানে উপস্থিত আছেন এবং এই কাজের মধ্য দিয়ে আসলে একটা বিকল্প বয়ান মানে তৈরি হওয়া, এটা হয়তো খুব জোরদার কোনো কিছু না, কিন্তু একটা যে
পাল্টা একটা স্বর থাকা, একটা পাল্টা বয়ান তৈরি হওয়া এবং এই গত জুলাই আগস্টের অভ্যুত্থানের পরেও মানে যেটা আমরা দেখতে পেয়েছি যে এই পাল্টা বয়ানগুলোর আসলে এক ধরনের ধারাবাহিকতা এবং সামঞ্জস্যতা এবং প্রয়োজনীয়তা রয়েছে। তো সেই জায়গা থেকে আমি এশিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা গত 5 বছরে সাউথ এশিয়া গভর্নেন্স প্রোগ্রামের মাধ্যমে আমরা 26টি প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করেছি, প্রায় 40 থেকে 45টা এরকম ছোট ছোট বিভিন্ন প্রকল্প, ছোট ছোট বিভিন্ন উদ্ভাবনী চিন্তার সাথে ছিলাম, যার এই গল্পগুলো আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। আপনাদের কাছে একটা কফি টেবিল বুকের মাধ্যমে সেই গল্পগুলোকে আমরা একটা কাঠামোবদ্ধ করেছি। সো আপনারা আপনাদের ব্যস্ততম সময়ের এবং আপনাদের প্রয়োজনীয় কাজকে ফেলে রেখে আমাদের এই গোল টেবিল বৈঠকে আপনারা সময় দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং গত 5 বছরে যাদের সাথে আমরা কাজ করেছি এবং যারা এই বিকল্প গল্প এবং পাল্টা গল্প তৈরি করেছেন, আপনাদের অবদান, আপনাদের এই কষ্টকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এবং আপনারা পাশে ছিলেন বলেই আপনাদের এই মানে কোভিড এবং এর পাশাপাশি যে অর্থনৈতিক এবং রাজনৈতিক যে চ্যালেঞ্জ ছিল সেগুলোকে আপনারা মাথায় রেখে আপনারা কাজ করেছেন। সো এশিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।